আমরা বুটস্ট্র্যাপ শেখার জন্য এক কাজ করি, একটু বুটস্ট্র্যাপের সাইটে গিয়ে ঘুরে আসি, দেখি ওনারা কি বলছে। বুটস্ট্র্যাপের সাইটে যেতে হলে প্রথমে আপনাদের এখানে বুটস্ট্র্যাপ লিখতে হবে। গুগল সার্চ করে দেখেন, এইটা হচ্ছে বুটস্ট্র্যাপের সাইট। প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা দেখেন। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সাইট। বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন চলতেছে 4.5, অর্থাৎ আমরা বলি বুটস্ট্র্যাপ 4। 4 এর মধ্যেও 4.5টা চলতেছে বর্তমানে লেটেস্ট। তো এই বুটস্ট্র্যাপটা হচ্ছে কি, এটা আগে বলি। বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। আমরা যেমন jQuery কি জানছি, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, অর্থাৎ অনেক জাভাস্ক্রিপ্ট করে করে তো শুধু ফাংশনটা ওর মধ্যে দেওয়া থাকে, আমরা শুধু ফাংশনটা কল করলেই হয়ে যায়। তো বুটস্ট্র্যাপই তেমনই একটা ব্যাপার, অনেক সিএসএস করা আছে এর মধ্যে। আমরা শুধু ওনাদের ক্লাসটা ব্যবহার করব। যেমন হচ্ছে আমরা সিএলআর নামে একটা ক্লাস ব্যবহার করছি, কি আগে সিএসএস এর মধ্যে করে রাখছি, ওইটা যেখানে যেখানে প্রয়োজন সেইখানে সেইখানে আমরা ক্লিয়ার ক্লাসটা ব্যবহার করছি। বুটস্ট্র্যাপও সেম। বুটস্ট্র্যাপের একটা সিএসএস ফাইল আছে, ওর মধ্যে সকল বুটস্ট্র্যাপ করা থাকে। আমরা শুধু ক্লাসটা নেব। এখন কথা হলো কোথায় কোন ক্লাস নেব আর কিভাবে নেব, আমাদের এইটাই শিখতে হবে, কারণ আমরা তো সিএসএস টা জানি। এই কারণেই বুটস্ট্র্যাপকে সিএসএস এর ফ্রেমওয়ার্ক বলা হয়। শুধু বুটস্ট্র্যাপ না, সিএসএস এর ফ্রেমওয়ার্ক আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে। তার মধ্যে রিসেন্ট কিছুদিন হলো আসছে হচ্ছে আহ, আপনার গুগলের একটা ফ্রেমওয়ার্ক ম্যাটেরিয়াল। যেহেতু গুগলের প্রোডাক্ট নতুন হলেও ভালোই পপুলারিটি পাচ্ছে। অনেক হচ্ছে ওয়েবসাইট কিংবা ড্যাশবোর্ড ম্যাটেরিয়াল ফ্রেমওয়ার্ক দ্বারা তৈরি। প্রায় সেমই। আপনি যদি একটা ফ্রেমওয়ার্ক শিখতে পারেন সিএসএস এর, আরেকটাতে কনভার্ট হইতে আপনার 2 দিনের বেশি সময় লাগার কথা, 1 দিন লাগবে, সর্বোচ্চ 2 দিন, এর বেশি সময় লাগার কথা না। অর্থাৎ ধরেন রেড কালার, মার্জিন টপ, প্যাডিং বটম, 3টা প্রপার্টি করা আছে। 3টা প্রপার্টি আমরা কি ক্লাস ধরছি, ধরেন এ ক্লাস ধরছি। এখন ওইটাতে জানতে হবে ওরা কি ক্লাস ধরছে, এ ক্লাস ধরছে না বি ক্লাস ধরছে, এইটাই। অর্থাৎ আমাদের ক্লাসটা পরিস্থিতি হইলেই আর কোনো সমস্যা নেই। এই জন্য হচ্ছে আপনার কয়েকটা ক্লাস করলে আর 2-3টা প্রজেক্ট করলে মোটামুটি আয়ত্তে এসে যাবে কোনটার জন্য কোন ক্লাসটা। এটা মুখস্থ করার কোনো বিষয় নয়। চলেন দেখি আরো বুটস্ট্র্যাপের কি কি ফ্রেমওয়ার্ক আছে। সিএসএস এর ফ্রেমওয়ার্ক গুলো একটু দেখে আসি আমরা। সিএসএস সিএসএস ফ্রেমওয়ার্ক 15 বেস্ট সিএসএস ফ্রেমওয়ার্ক ফর ডেভেলপার, দেখি এটাতে যাই আমরা। দেখেন প্রথমেই 1 নম্বরে আছে হচ্ছে বুটস্ট্র্যাপ। অর্থাৎ বুটস্ট্র্যাপ ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটা ফ্রেমওয়ার্ক। এই বুটস্ট্র্যাপ কোন কোম্পানি করছে আপনারা জানেন? আপনার কি কেউ বলতে পারবেন? আমরা বলি না হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ। দেখেন অনেকেই কিন্তু বলে টুইটার বুটস্ট্র্যাপ, অর্থাৎ এই বুটস্ট্র্যাপ টুইটার কোম্পানি হচ্ছে লঞ্চ করছে এই সিএসএস ফ্রেমওয়ার্কটা। এই জন্যই অনেকেই বলে টুইটার বুটস্ট্র্যাপ। দেখেন এইখানে হয়তো কোথাও ইয়াও দিতে পারে, ওনারা লিখেও দিতে পারেন, হাউ টু লার্ন কার, কে তৈরি করছে কই, বিল্ড ইন রিসোর্স। Bootstrap is one of the most popular CSS framework. The current version is for the release was 2018. আমরা এটাতে ক্লিক করে বুটস্ট্র্যাপ এর ইয়াতে নিয়ে আসছে।
আপনি যদি বুটস্ট্র্যাপের হিস্ট্রি জানতে চান, বুটস্ট্র্যাপ হিস্ট্রি লিখে সার্চ দেন, আই থিঙ্ক আসবে, আপনারা উইকিপিডিয়া থেকে দেখে নিতে পারেন। এটা টুইটার এই বুটস্ট্র্যাপ সিএসএসটা করছে। তারপরই হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন ও বুটস্ট্র্যাপের মতো একটা সিএসএস, সবগুলাই একই, কিন্তু ডিফারেন্ট কিছু ক্লাস আছে। অর্থাৎ এটা এক কাজের জন্য এক ক্লাস ইউজ করছে, সে অন্য কাজের জন্য এক ক্লাস ইউজ করছে। তবে মোস্ট ক্লাস আর সিমিলার, কোনো সমস্যা নেই, প্রায় সব একই। কারণ সব হচ্ছে তারা ভ্যালুয়েবল সামঞ্জস্যপূর্ণ নাম দিয়েই করে। যেমন ক্লিয়ার করতে তার ক্লিয়ারলি লিখবে, অন্য কিছু লিখবে না, এরকম। আর একটা সিস্টেম আছে পিওর ফ্রেমওয়ার্ক, বুলমা, কিমেটিক ইউআই, ইউআই কিট। দেখেন অনেকগুলাই সিএসএস ফ্রেমওয়ার্ক আছে। দেখেন ম্যাটেরিয়াল সিএসএস গুগলের প্রোডাক্ট, যেটা আমি বলছিলাম। গুগল ক্রিয়েট করছে 2014-এ, অর্থাৎ নিউ, 6 বছর হলো। এর মধ্যে অনেক বেশি পপুলারিটি পেয়ে গেছে এই ফ্রেমওয়ার্কটা। একটা ফ্রেমওয়ার্ক ছিল, সেটা মোটামুটি সবাই ইউজ, মোটামুটি অনেকেই ইউজ করে। যাই হোক, আপনার এখান থেকে দেখে নেবেন। আমি যে টপিকে কথা বলতে চাচ্ছি, অর্থাৎ এই বুস্টআপ হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, এটা ব্যবহার করতে হয় কিভাবে, এই গেল হচ্ছে বুস্টআপ সম্বন্ধে ধারণা। আমরা ব্যবহার করব, যদি দেখেন এই পাশে আছে হচ্ছে ডাউনলোড। এইটা, চলেন আমরা গেট স্টার্টে যাই আগে। দেখেন এইখানে কিছু লিংক আছে, যে লিংকগুলো হচ্ছে সিডিএন লিংক। এই বুটস্ট্র্যাপটা আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন, সিডিএন দিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা হলো কোনটা ইউজ করব। যদি আপনি সিডিএন ইউজ করেন, তাহলে কিছু ক্যাশ থেকে যায়, আপনি সিডিএন দিয়ে সাইড দ্রুত লোড হবে। ইভেন ডাউনলোডও ক্যাশ থেকে যায়, ওটাও ক্যাশ ধরে এখন আহ, সব মডার্ন ব্রাউজার গুলা। তবে ডাউনলোডের একটা সুবিধা হচ্ছে, আপনি যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে আপনার নেট অনলাইন নাই, আপনি চলে গেলেন, তখনও আপনার এই বুস্টারটা কাজ করবে। আপনারা তো বুঝতেই পারেন সিডেন হচ্ছে অনলাইনে কাজ করবে। তো যখন আপনারা সাইট ইমপ্লিমেন্ট করবেন, তখন সিডেন দিলেও কাজ করে, সিডেন দিয়েও দিতে পারেন। কারণ হচ্ছে একটা সাইট অনলাইন ছাড়া কখনোই আসবে না, সো তখন ইন্টারনেট লাগবেই। তো প্রথম দিকে আমরা ডাউনলোড করে ইউজ করার শেখার চেষ্টা করবো, কারণ ডাউনলোড করে ইউজ করার কিছু ওয়ে আছে, সেটাও দেখবো। এখন কথা হলো এই বুস্টারটা ইউজ করতে আমাদের কি কি করতে হবে। এখানে আছে আমাদের কি কি করতে হবে। তার আগে আমি আপনাদের কিছু রেসপন্সিভের ধারণা দিই, গ্রিড ওয়াইজ ধারণা দিই। এইটার জন্য আপনাকে গ্রিড দেখতে হবে, আর গ্রিড বোঝার আগে আপনাকে বুঝতে হবে ডিভাইস। অর্থাৎ রেসপন্সিভ করার জন্য অবশ্যই আপনাকে গ্রিড বুঝতে হবে, আর গ্রিড বুঝতে চাইলে অবশ্যই আপনাকে ডিভাইসটা বুঝতে হবে। তো ডিভাইসটা বুঝতে গেলে চলেন আমরা একটা ফোল্ডার করি। আমাদের আজকে কালকে তো এক্সাম হচ্ছে, ক্লাস 31 স্টেপ। হুম, আমি এর মধ্যে একটা টেক্সট ফাইল নিলাম। এখন কথা হলো আমি যা বুঝাবো এখন, সেটা আপনার প্রয়োজন খাতায় লিখে নেন কিংবা কম্পিউটার নোটপ্যাডে লিখেন, লিখতে পারেন, এটা আপনাদের লেখা জরুরি। আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হুম, আপনারা
একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা এখন বুঝবো ডিভাইস। আমাদের যে এই যে বিভিন্ন ধরনের ডিভাইস আছে, তো রেসপন্সিভ কি? রেসপন্সিভ হচ্ছে বিভিন্ন ডিভাইসে, আমরা যেই ডিভাইসে থাকবো সেই ডিভাইস অনুযায়ী আমার সাইটটা শো করে, অর্থাৎ কোনটা যেন ভেঙে না যায়, স্পল না হয়, এই রকমটা একটা সুন্দর ওয়েতে সকল ডিভাইসই যেন আমার সাইটটা আসে, এটাই তো রেসপন্সিভ। তো এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে রেসপন্সিভ ডিভাইস গুলা বুঝতে হবে, যে কোনটা কত ডিভাইস। এটা বোঝার জন্য আমাদের কিছু ডিভাইস আছে, সেটা আমরা পিক্সেল দিয়ে চিনি বা নির্ণয় করি। সেটা চলেন আমরা দেখি। আমাদের যে ফার্স্ট সবচেয়ে বড় ডিভাইস আছে, সেটার আহ, হচ্ছে 1200 পিক্সেল থেকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি পর্যন্ত আমাদের এই 1200 পিক্সেল থেকে যত উপরে যায়, 1300 হোক, 1400 হোক, 1500 হোক, 2800 হোক, এই যত উপরে যায় সেটা হচ্ছে একটা ডিভাইসের মধ্যে পড়ে, আর সেই ডিভাইসের নাম হচ্ছে এক্সট্রা লার্জ। এই ডিভাইসের নাম EXTRA, এক্সট্রা, LARG, এক্সট্রা লার্জ। আর এই ডিভাইসটাকে আমরা হচ্ছে চিনি, কিংবা আমরা লিখি, কিংবা আমরা কাজ করি কি দিয়ে? XL দিয়ে। XL দিয়ে আমরা বুঝি এই ডিভাইসটার নাম হচ্ছে এক্সট্রা লার্জ। এটা কত? 1200 পিক্সেল থেকে উপরে যত ইনফিনিটি আছে এই পর্যন্ত। এর পরের ডিভাইসটা, অর্থাৎ এর নিচের ডিভাইসটা, এর নিচের ডিভাইসটা হচ্ছে আপনার 992 পিক্সেল থেকে 1199 পিক্সেল পর্যন্ত। এই ডিভাইসের নাম হচ্ছে আমাদের এল লার্জ, LARGE, লার্জ ডিভাইস। এটাকে আমরা হচ্ছে চিনি হচ্ছে LG দিয়ে। এরপরের ডিভাইস হচ্ছে আপনার আহ 600, 667, 600, না না না, 768 থেকে হচ্ছে 991 পিক্সেল পর্যন্ত। এই ডিভাইসটাকে আমরা বলি হচ্ছে মিডিয়াম ডিভাইস। আর এই ডিভাইসকে আমরা চিনি, কিংবা এই ডিভাইস ধরে আমরা কাজ করি, সেটার নাম হচ্ছে MD, অর্থাৎ MD ধরে আমরা কাজ করি, এই ডিভাইসের নাম মিডিয়াম ডিভাইস। এরপরের ডিভাইসটা হচ্ছে আপনার 576 পিক্সেল থেকে 767 পিক্সেল পর্যন্ত। এই ডিভাইসের নাম আমরা দেই হচ্ছে স্মল। স্মল ডিভাইস, আর এইটা আমরা প্রকাশ করি হচ্ছে SM দ্বারা। আর একদম লাস্ট যেটা, সেটা হচ্ছে 0 পিক্সেল থেকে 575 পিক্সেল পর্যন্ত। এইটার নাম দেই আমরা EXTRA, এক্সট্রা, SMA, স্মল ডিভাইস। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে XM, না, XS দিয়ে। অর্থাৎ এ আমাদের 5টা ডিভাইস। দেখেন, এই 5টা ডিভাইস হচ্ছে কি? এটা 0 থেকে 575 পিক্সেল।
তবে আমরা 0 থেকে কখনোই পরিমাপ করি না, আমরা 320 থেকেই করি, কারণ 320-এর কম এখন যে স্মার্টফোন গুলা, যে ফোন গুলা আছে তার নিচে আর যায় না। তো আমরা যখন রেসপন্সিভ করবো তখন 320 থেকেই দেখবো, অর্থাৎ 320 থেকে দেখলে 0 থেকেই হয়ে যায়। তো এইটা হচ্ছে স্মল ডিভাইস, 320 থেকে 375 এক্সট্রা স্মল। এইটা হচ্ছে পোর্ট্রেট, অর্থাৎ আমাদের ফোনের বিভিন্ন ডিভাইস থাকে না, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। এটা হচ্ছে আমাদের পোর্ট্রেট সেই ফোন ডিভাইস গুলা, যেটাকে আমরা এক্সএস দিয়ে চিনি, সেটা এক্সট্রা স্মল, 575-এর মধ্যে সীমাবদ্ধ। তারপর হচ্ছে 576 পিক্সেল থেকে 767, এটা স্মল ডিভাইস, এটাও ফোন বোঝায়, তবে এটাকে ল্যান্ডস্কেপ বোঝায়। অর্থাৎ আমরা যে ল্যান্ডগুলি ভাবে দেখি, ওইটা হচ্ছে এই ল্যান্ডস্কেপ ডিভাইস। আর এই ল্যান্ডস্কেপ ডিভাইসটা হয় মূলত 576 থেকে 767 পর্যন্ত। তারপরে হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইস, এই ধরেন বিভিন্ন ম্যাকের ফোনগুলা, বিভিন্ন আইফোন, আইপ্যাড, ট্যাব, এইগুলো হচ্ছে 768 থেকে হচ্ছে আপনার 991 পিক্সেল পর্যন্ত। এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, যা আমরা এমডি দিয়ে লিখি বা এমডি দিয়ে ধরি। আর একটা হচ্ছে লার্জ ডিভাইস, যা আমরা সচরাচর করি। যেমন দেখেন এখানে 992 থেকে 1199 পর্যন্ত হচ্ছে লার্জ ডিভাইস বা এলডি ডিভাইস, অর্থাৎ সচরাচর আমরা যে সাইট গুলা দেখি সব লার্জ ডিভাইসের ক্ষেত্রেই পড়ে, প্রযোজ্য। আমরা কি করছি, 1140, 1170, এটা কি লার্জ ডিভাইসে না? তো আমরা এটা এলডি দিয়ে কাজ করি। আর এর উপরে যেগুলো আছে, অর্থাৎ আপনার এই স্ক্রিন, মনিটর, ডেস্কটপ, কিংবা আপনার ওয়াল টিভি গুলা, যাই হোক এইগুলা যে আছে, এই পিক্সেল গুলো মূলত এক্সট্রা লার্জ এর মধ্যে পড়ে, এগুলো আমরা এক্সেল দিয়ে কাজ করি। তো এই হচ্ছে আমাদের ডিভাইসের ধারণা, এই 5টা ডিভাইস খুব ভালো করে মনে রাখবেন। আর আমি এটা ডিলিট করে দেবো। আপনারা এটা লিখছেন? জি ভাইয়া লিখছি। গুড। আমি এটা সেভ করব না। এখন কথা হলো, আমরা যদি ডিভাইস বুঝতে পারি, তাহলে এখন আমরা গ্রিডটা ভালোভাবে বুঝতে পারবো। চলেন, গ্রিডটা বোঝার জন্য আমাকে একটা ফটোশপ আনতে হবে, ফটোশপ ওপেন করতে হবে। দেখি আমরা এইটাই করি, ওপেন। আমরা এই গ্রিডটা কিভাবে আনি এটা তো জানি, এটা হচ্ছে মূলত ফটোশপের কাজ। চলেন আমরা এখানে দেখি আগে। দেখেন আমাদের গ্রিড কয়টা, আমাদের গ্রিড এইখানে আছে 12টা। বুস্ট্র্যাপ 12টা গ্রিড মেনটেন করে। আর যারা পিএইচডি করে তারাও ওয়েব ডিজাইন না জানলেও তারা বুস্ট্র্যাপ সম্বন্ধে ধারণা রাখে, অর্থাৎ তারাও জানে 12 গ্রিডে করতে হবে। দেখেন এইখানে গ্রিড কি, গ্রিড হচ্ছে এক একটা কলামের মতো, কলাম। আমরা এই যে টেবিলের টি আর টি ডি দিয়ে করছি না, রো, এখন সেম কাজ রো আর টি আর দিয়ে আমরা কাজ করবো। মানে এইরকম থিঙ্কিং নিয়ে কাজ করতে হবে, টি আর টি ডি দেওয়া লাগবে না। এইটুকাকে বলা হয় এক একটা কলাম, গ্রিড। এক একটা গ্রিড বা এক একটা কলাম। তো দেখেন বুঝতে হবে কয়টা কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। এই 12টা কলাম দিয়ে হচ্ছে একটা সাইট তৈরি করছে, বুঝতে পারেন? এর বাইরে এই সাইটটা আর নেই। আর যে দেখতেছেন ফুল লেখাগুলা ব্যাকগ্রাউন্ড চলে গেছে, এটা হচ্ছে ফুল ব্যানারে, মানে
ফুল র্যাপারে করছে, আমরা যে ফুল র্যাপার 100% উইথ দিছি সেইভাবে করছে। তো এখন কথা হলো যে 12 গ্রিড তো বুঝলাম, কিন্তু এর পাশে এই যে ফাঁকা এইগুলা কি? আমরা জানি যে হচ্ছে আপনার প্রত্যেকটা গ্রিড বা প্রত্যেকটা কলামে 15% করে ভিতর দিকে প্যাডিং থাকে, আর প্যাডিং তো অবশ্যই ভিতর দিকে হয়। তো যদি 15 পিক্সেল করে প্যাডিং ভিতর দিকে থাকে, তো এইখানে আছে 30 পিক্সেল প্যাডিং, অর্থাৎ এই কলামের 15 পিক্সেল প্যাডিং আছে, এই কলামের 15 পিক্সেল প্যাডিং আছে, অর্থাৎ ডানে বামে সে 15 পিক্সেল করে প্যাডিং নেই প্রত্যেকটা কলামে। দেখেন যদি আমরা এইটা পরিমাপ করতে যাই, দেখবো এই জায়গায় আমাদের অবশ্যই 30 পিক্সেল প্যাডিং আছে। দেখেন 30 পিক্সেল, 31 ও 1 পিক্সেল বের হয়ে গেছে, অর্থাৎ 30 পিক্সেল প্যাডিং আছে। তো এইটা দেওয়ার কারণ হচ্ছে এই যে আমরা একটা কলাম থেকে আরেকটা কলাম ফাঁকা রাখতে চাই, যেমন এখানে দেখেন এই যে ফাঁকা রাখছে 30 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে। তো এই ফাঁকা আমরা আর এক্সট্রা ভাবে দেওয়ার প্রয়োজন হবে না, শুধু কল লিখলেই হবে, কিভাবে হবে সেটা আমরা দেখব। তো এই সুবিধার জন্য দিচ্ছে। আবার শুধু এইখানেও না, যেমন আমরা কন্টেনার নিয়ে কাজ করব, কন্টেনারের মধ্যে হচ্ছে 15 পিক্সেল ডানে প্যাডিং, 15 পিক্সেল বামে প্যাডিং, অর্থাৎ লেফট রাইটে 15 পিক্সেল করে ভিতরে প্যাডিং আছে, এটা কন্টেনারে। আবার রোগতে করছে কি 15 পিক্সেল মাইনাস মার্জিন, অর্থাৎ এই বাম দিকে মাইনাস মার্জিন 15 পিক্সেল দিচ্ছে এই দিকে। এর মানে হচ্ছে যখনই কন্টেইনার আর রো নেবেন, তখনই ওই 15 পিক্সেল প্যাডিং আর এই 15 পিক্সেল মাইনাস মার্জিনে কেটে 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 যে হচ্ছে জিরোতে থাকে। আর কলামের যে 15 পিক্সেল সেটার জন্যই হচ্ছে এই জায়গাটা হয়। এটা দেওয়ারও কারণ আছে, যখন আমরা কাজ করবো তখন অবশ্যই বুঝবো। আর একটা বিষয় সেটা হচ্ছে দেখেন এই লোগোটা কত গ্রিডে আছে, কত কলামে আছে, আমরা কত কলাম দিয়ে কাজ করি। এই গ্রিডটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত 2 কলাম, তার বাইরে A2 আছে, অর্থাৎ এই 2 কলামের বাইরে যদি এইখানে 1 পিক্সেলও যায়, তাহলে অবশ্যই আমাদের 3টা কলাম নিতে হবে পিক্সেল পারফেক্ট করার জন্য। যদি 2টা কলাম নেন তাহলে এই 1 পিক্সেল যে বাইরে ছিল সেটা আর পাবে না। তো যদি 1 পিক্সেলও বাইরে যায় 2টা কলামের, তাহলে অবশ্যই আমরা সেখানে 3টা কলাম নিয়ে কাজ করব। এখানে আমরা 3টা কলাম নিয়ে কাজ করব, সেটাও দেখাবো কিভাবে আমরা কাজ করব। এইখানে কি করছেন আপনি? এইখানে কয়টা কলাম? 4টা কলাম, 4টা কলাম, 4টা কলাম, অর্থাৎ 12টা কলাম মেনটেন করছে। আরেকটা কথা হচ্ছে আমাদের যদি আমরা ফুল নিতে চাই তাহলে আমাদের 12টা কলাম মেনটেন করতে হবে। কেমন মেনটেন করতে হবে? যদি আমরা একটা নেই তাহলে 12টাও নিতে পারবো, আবার 3টার মধ্যে আছে 3টাও নিতে পারবো, এটা মাঝখানেও আনতে পারবো। কিন্তু যদি এইখানে নেই 6টা কিংবা 8টা, 8টা নিলাম আর এইখানে 4টা নিলে বসে যাবে। যখনই এইখানে 5টা কলাম নিব, অর্থাৎ 13 কলামে যাবে, তখন কিন্তু এই 4-এ আর বসবে না, তখন এখানে জায়গা ফাঁকা রেখে এইখানে 5টাতে ও এসে বসে যাবে। এটা মাথায় রাখবেন, অর্থাৎ সবসময় আমরা 12 কলাম মেনটেন করে কাজ করব। তো আমাকে বলতে পারবেন এই সাইডটা, দেখেন আমি আগে মেজার করি কত পিক্সেল আছে। এই সাইডটা আছে 1170 পিক্সেলে, অর্থাৎ এই সাইডটা কোন ডিভাইসের জন্য পড়তেছে, আমরা কোন ডিভাইস দিয়ে কাজ করবো এই সাইডটা আমাকে বলেন তো। লার্জ যে ডিভাইসটা আছে ওইটা লাস্ট ডিভাইসের আমাদের ইয়া কত? 900 992 থেকে 1199 পর্যন্ত। তো এই ডিভাইসটা পড়ছে লাস্ট ডিভাইসের আন্ডারে। এখন কথা হলো দেখবেন অনেকেই এলজি দেয়, এলজি দিয়ে তো আমরা করবো লাস্ট ডিভাইসে, কারণ আমাদের এই সাইডটা 1140 কিংবা 1170 হইলে লাস্ট ডিভাইস আন্ডারে পড়ে।
তবে দেখবেন অনেকেই এমডি দেয়, অর্থাৎ সে এমডি দিয়ে কাজ করে। কেন কাজ করে? এমডি হচ্ছে কিন্তু আপনার ইয়ার ডিভাইস, বিভিন্ন ট্যাবের ডিভাইস, অর্থাৎ 768 থেকে আপনার 991 পর্যন্ত। এখন যে এমডি দেয় এর কারণ হচ্ছে, যখনই আপনি এমডি ডিভাইসের জন্য কাজ করবেন তখন এমডি থেকে এমডির উপরে যত ডিভাইস আছে সব ডিভাইসের জন্য আপনি যে ওয়েটে স্ট্রাকচারটা করবেন সেই ওয়েটেই কাজ করবেন। আর যখন আপনি এমডি ডিভাইস দেবেন, এমডি ডিভাইসের নিচের ডিভাইস অর্থাৎ 766 যখন আসবে, 67-র নিচে এক পিক্সেলও কম আসবে, তখন হচ্ছে বুস্ট্র্যাপ ডিফল্ট ভাবে ব্রেক করে দেবে। অর্থাৎ এত বড় জিনিস একটা ডিসপ্লেতে দেখাইতে পারে না। তো দেখা যায় যে আপনার দুইটা তিনটা কন্টেন্ট আছে, ওর নিচে নিচে জায়গা অনুযায়ী ব্রেক করে দেবে। তো এইটা রেসপন্সিভ করার একটু সুবিধার্থে সবাই লার্জের ক্ষেত্রে এমডি দিয়ে কাজ করে, যেন এমডি তে হচ্ছে রেসপন্সিভটা এত করা না লাগে। এটা একটু শর্টকাট করে, যখন আমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাব তখন হচ্ছে আমরা এটা বুঝতে পারবো, কিংবা আমরা এমডি দিয়ে কাজ করবো। আপাতত আমরা এলডি দিয়ে কাজ করবো। তো কিভাবে ব্রেক হয় সেটাও আমরা দেখবো। এইটা করার জন্য আই থিংক আপনার গ্রিড বুঝতে পারছেন, ইভেন লার্জ ডিভাইস গুলো বুঝতে পারছেন। তো চলেন, যদি বুঝতে পারেন তাহলে আমরা দেখি একটু প্র্যাকটিক্যাল কাজ করে ট্রাই করি, আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এটা আমাদের আর তেমন কোনো দরকার নেই, কেটে দিই। আমরা আবার ওনাদের ইয়েতে যাব। দেখেন ওনারা, আমি প্রথমে হোমে যাই, ওনারা কি বলছে, ডাউনলোড আর গেট স্টার্ট। আমরা প্রথমে গেট স্টার্টে যাই। এখানে এসে আমরা উপর থেকে দেখব কি আছে। কুইক স্টার্ট, ওনারা বলছে যে কপি টু পেস্ট, অর্থাৎ হেড এর মধ্যে একটা লিঙ্ক নামে ট্যাগ দিয়ে এই সিএসএস টা অ্যাড করে দিতেন। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা সিএসএস, অর্থাৎ এই সিএসএস না দিলে আমাদের বুটস্ট্র্যাপের কাজ করতে পারবো না। তো অবশ্যই আমাদের এই সিএসএস টা ইউজ করতে হবে। তাও ওনারা বলছে হেডের মধ্যে লিংক নামে একটা ট্যাগ দিয়ে দিতে হবে। আমরা তো জানি সিএসএস কিভাবে অ্যাড করি। সেকেন্ডলি ওরা বলছে কি কি লাগবে, যে কিউরিটা হচ্ছে আমরা যে অল ভার্সন যে কিউরিটা দিয়েছিলাম ওইটা, তারপর প্রপার জেস আর একটা জেস বেশি লাগবে, আর একটা হচ্ছে যে কিউরির একটা বুস্টার একটা জেস লাগবে, যেগুলো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিয়ে ব্যবহার করতে হবে, এবং বডির নিচে যেখানে এখানে কোথাও লেখা আছে। যাই হোক, দেখেন ওনারা লিঙ্ক দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে যে কিউরির, এটা হচ্ছে আপনার সেই বুটস্ট্র্যাপের বান্ডেল। এই বান্ডেলটা দরকার হবে না, আমরা করে আসবো এইখানে এসে কপি করেও নিতে পারি, আবার ডাউনলোড করেও নিতে পারি। তবে আমরা যদি ডাউনলোড করি, এইখানে হচ্ছে আমরা এই যে কিউরিটা তো হচ্ছে আমাদের আছেই, যে কিউরিটা কি হয় না জানি। আর হচ্ছে এই পোপারটা আমরা ডাউনলোডে পাবো না। পোপারটা আমরা এইখান থেকে কিভাবে নেব সেটা হচ্ছে আপনারা ভালো বলতে পারবেন। আর হচ্ছে আমরা পাবো এখান থেকে অনলি তাদের bootstrap.min.js টা। চলেন আমরা আগে ডাউনলোড করি, কি কি পাই সেগুলো আগে নিয়ে আসি আমাদের ফাইলে। ডাউনলোড করলো, যাই হোক এখানে নিয়ে আসছে ওরা। এইখানে এসে আপনারা কখনোই ডাউনলোড সোর্স কিংবা ডাউনলোড এক্সাম্পল ব্যবহার করবেন না, সরাসরি আপনারা এইখানে এসে ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন ডাউনলোড কেউ সেভ বলতে বলতেছে, আমরা সেভ দিয়ে দেবো। আই থিঙ্ক হয়ে গেছে, আমরা ফোল্ডারে যাই, কাট করি। এখানে আমাদের ফোল্ডার কোনটা,
রাখি। তার আগে আমরা আমাদের স্ট্রাকচার করি। CSS JS আমাদের হয়ে গেল। দেখি ওনাদের এর মধ্যে কি কি পাই। ওনাদের সিএসএস এর মধ্যে যে আমরা কোনটা দেবো, মিন ডট সিএসএস। দেখেন এই যে মিন ডট সিএসএস কপি করেন, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। সিএসএসটা নিয়ে আমরা সিএসএস এর মধ্যে রাখি, আর জেএসএস এর মধ্যে গিয়ে মিন ডট জেএসএস, এটা আমাদের জেএস ফোল্ডারের মধ্যে আমরা রাখবো। শেষ, ওনাদের আর কিছুই লাগবে না, এটা ফেলে দেন। এখন ওনারা কি বলছেন, home get start ওনারা বলতেছে এই তিনটা লিঙ্ক আমাদের, লিঙ্ক পাইলাম হচ্ছে শুধু এটা। আমাদের পোপারটা লাগবে আর জিকিউটা লাগবে। আমরা তো জিকিউটা নিতে পারবো, তো আমরা এই পোপারটা তো পাইলাম না। পোপারটা কোথায় পাবো, কেউ বলতে পারবেন? কিভাবে নেব আমরা এই পোপারটা? হ্যাঁ, ওই লিংকে গেলে তো মনে পাওয়া যাবে। লিঙ্কে কিভাবে যাবে? লিঙ্কে তো ক্লিক করার কোনো ওয়ে দেখি। কপি করে আধা আমরা এখান থেকে এইটুকু কপি করব, কপি করে লিঙ্কে গিয়ে সেভ করে দেব। পোপারটা ছাড়াও আপনাদের কাজ করবে, তবে প্রাথমিক ভাবে যখন একটু অ্যাডভান্স লেভেলে কিংবা বেশি করেন তখন আর মোটেও কাজ করবে না। তো অবশ্যই আমরা পোপারটা ইউজ করবো। আর কিভাবে ইউজ করবো, ওরা যে নির্দেশনা দিচ্ছে সেইভাবেই ইউজ করব। এটা গেল পোপার। আর আমরা হচ্ছে যে কিউরি তো আমরা এর আগে নিয়ে আসছিলাম, সেখান থেকে কপি করি। কোনটা? এটা কপি হলো। তারপরে ওরা কি বলছে, তিনটা গেল। সিএসএসটা আমরা নিচ্ছি, কই? হ্যাঁ, সিএসএসটা জেএসটা। এখন কি দেখেন, এখন ওরা বলতেছে এইভাবে তুমি স্ট্রাকচারটা ফলো করো। কিভাবে করবা? প্রথমে তুমি সিএসএস টা লিংক করবা, আচ্ছা করলাম। তারপর কি, জেএস টা লিংক করবা। দেখেন ওনারা ইনক্লুড পোপার দিয়েও দিচ্ছে, আবার যে কি জেএস পোপার বুটস্ট্র্যাপ সবই দিয়ে দিচ্ছে। এটা অপশন 2। অর্থাৎ কিভাবে ইউজ করতে হবে, অবশ্যই প্রথমে আপনাকে আমাদের যে জেকিউর অল ভার্সনটা সেটা ইউজ করতে হবে।
তারপরে ইউজ করতে হবে হচ্ছে পপারটা। দেখেন অপশন 1 2 দুইটা দিয়ে দিচ্ছে, আমি বলছিলাম যে এটা ইউজ না করলে হবে, তবে ইউজ অবশ্যই করবেন। অ্যাডভান্সের কিছু কাজ আছে যা এটা ছাড়া হয় না। তো এই পপারটা অবশ্যই আপনার মাঝখানে ইউজ করতে হবে, অর্থাৎ ইমিডিয়েট যে কিউরের নিচে। তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ জেএসএসটা, এটা সর্বজন স্বীকৃত, এইটা মনে রাখবেন। আর এর একদম শেষে হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ডট জেএসটা। আর এই তিনটার স্ক্রিপ্টের মাঝখানেই হচ্ছে আমাদের সকল জেএসএসটা। এটা মেনটেন আজকে থেকেই করবেন, এটা মেনটেন না করলে কিন্তু কাজ করবে না ঠিক মতো। তো এটা করছে, আরেকটা দেখেন, আরেকটা মেটা ট্যাগ এনারা বেশি লিখছে, এটার কাজ কি? এটা প্রথম দিনে হয়তো আপনাদের বলছি, এটার কাজ হচ্ছে আপনার বিভিন্ন ডিভাইসকে ডিফাইন করে দেওয়া। অর্থাৎ আপনার সাইটটা, ধরেন মোবাইলে ইউজ করতেছে, মোবাইলের ডিভাইসটা কত পিক্সেল এটা সে ডিফাইন করে দিবে। ডিফাইন করে আপনার ব্রাউজারকে বলবে যে এটা হচ্ছে আমার মোবাইল ডিভাইস, মোবাইল ডিভাইসের জন্য যে কাজটা তোমাকে করে দিতে সেটা দেখাও তুমি। অর্থাৎ রেসপন্সিভের জন্য এটা অবশ্যই ব্যবহার করতে হবে। কি বলছে, ভিউ কোয়াড উইথ সমান ডিভাইস উইথ, ডিভাইস উইথটা ধরে ইনিশিয়াল স্কেল অন, অর্থাৎ প্রাথমিকভাবে অন হয়। যদি আপনি এখানে 1.5 1.2 1.3 দিতে চান তাহলে সেইভাবেই আসবে। যেমন এই সাইডটা 100% মানে অনে আছে, যদি এটা কন্ট্রোল করেন 1.1, অর্থাৎ এইভাবে হবে 1.3, এইভাবে হবে। তো প্রাথমিকভাবে সব ডিভাইসই অনই থাকে, অর্থাৎ 100% থাকে, এই কারণেই দেয়। আর এটা এই যে ঝাঁকুনি টাকুনি লাগলে কিংবা কোনো কিছু হইলে ফ্লিপ করলে কি কোনো চেঞ্জ হবে কিনা এইটার জন্য নো করে দিছে। এইটা যদি ইউজ করতে চান তাহলে আপনারা এখান থেকেও নিতে পারেন, কিংবা দেখবেন নিচে সে মেটাটাকে একটা সংক্ষিপ্ত বিবরণী দিচ্ছে, এই যে এইখান থেকে কপি করে নিতে পারেন, সেম কাজ। তো চলেন আমরা মোটামুটি যতটুকু জানি অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটা কপি করব। লেডিস আমাদের মেবি এটা দেখাচ্ছি করেন। তো আমরা প্রথমে এখানে কি লিখবো, টাইটেল বুস্টার। আর আমরা মেটা ট্যাগটা কোথায় ইউজ করব, এই মেটা ট্যাগের নিচে। মেটা ট্যাগটা আমরা কপি করে আনছি, এখানে পেস্ট করে দিলাম, ইউজ করে দিলাম। তারপর কি করব, আমরা লিংক করব। কি লিংক করব, লিন লিংক। আমরা প্রথমে কোনটা লিংক করব, বলেন? বুস্ট্র্যাপ আমরা প্রথমে লিংক করব, কারণ হচ্ছে আমাদের সিএসএসটা সব সময় নিচে থাকবে। যেমন আমাদের জাভাস্ক্রিপ্টটা সবসময় নিচে থাকে, এটা গেল লিংক সিএসএস। এখন আমরা জাভাস্ক্রিপ্ট লিংক করব বডিতে, বডি একদম নিচে SCRIP এর মধ্যে হচ্ছে সোর্স বেস। আমরা প্রথমে কোনটা লিংক করব ভাই, আমরা তো প্রথমে jQuery 1.12
আমরা jQuery-র লাইব্রেরিটা ইউজ করব সর্বপ্রথম, আর সর্বশেষে ইউজ করব হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ফাইলটা। আর এইখানে তারপরে ইউজ করবো, আজকে দুটা শিখলাম, সেটা হচ্ছে ইউজ করবো পোপারটা, বুস্ট্র্যাপের আগে করব পোপারটা। আর এই বুস্ট্র্যাপের মধ্যে করব হচ্ছে, এইটার মধ্যে করব হচ্ছে বুস্ট্র্যাপটা। আর এইখানে হচ্ছে আমাদের সকল সিএসএসটা এর মাঝখানে হবে। প্রথমে হবে আমাদের jQuery লাইব্রেরিটা, তারপরে পোপারটা, তারপরে বুস্ট্র্যাপটা, এটা মাথায় রাখবেন। আর সবশেষ নিচে হবে হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা, আর এর মাঝখানে হচ্ছে সব jQuery হবে। তবে প্লাগইনের ক্ষেত্রে হচ্ছে ওনারা বলে দেবে কোনটা কখন হয়। এটা অনলি একটা ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে ওয়ে পয়েন্ট। যেই প্লাগইনে ওয়ে পয়েন্ট ইউজ করতে হবে, ওই প্লাগইন যে একটা জাভাস্ক্রিপ্ট আছে, ওই ফাইলটার ইমিডিয়েট উপরে হচ্ছে ওয়ে পয়েন্টটা বসিয়ে দেবে, তাইলেই হয়ে যায়। এই হচ্ছে আমাদের মেইনটেইন, এর বাইরে আর কিছু মেইনটেইন করতে হয় না। আর একটা মেইনটেইন করতে হয়, সেটা হচ্ছে রেসপন্সিভ ইস্যুতে দেখা দেব। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার মেইনটেইন, আমাদের ওয়াল স্ট্রাকচার সেটআপ। এখন আমরা বুটস্ট্র্যাপে কাজ করার জন্য পুরোপুরি রেডি। এখন আমরা যে কাজটাই করব সেই কাজটাই পাবেন। তো আমরা কাজ করার জন্য প্রথমে কি করতে পারি দেখি, আর কিছু আছে নাকি বলার আমরা এখান থেকে। তার আগে চলেন একটু বুস্টারে কাজ করার আগে বুস্টারের সাইড থেকে ঘুরে আসি কি কি আছে। ধরেন যে বুস্টারে একটু পরে কাজ করব, বুস্টারের সাইড থেকে আগে ঘুরে আসি আমরা। ঘুরে আসার জন্য আমাদের দেখবেন এইখানে হচ্ছে মেনু, এখানে অনেক আছে, ইন্ট্রোডাকশন, সেটাতে আমরা এখন ঘুরলামই। তারপর ডাউনলোড, কিভাবে ডাউনলোড করব কোথেকে দেখলাম, কন্টেন্ট গুলা এখানে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ওনার সাইটের জন্য করছে, আমাদের জন্য করছে সিএসএস। ইয়া সবচেয়ে আমাদের সবচেয়ে বেশি যেখানে যেতে হবে সেইটা হচ্ছে এই যে কম্পোনেন্ট। দেখেন কম্পোনেন্টে বিভিন্ন অ্যালার্ট নামে কিছু ইয়ে আছে, এটা আমরা জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট আসে। তো এটা জাভাস্ক্রিপ্টের মতো উপর থেকে আসবে না, তবে সাইটের মধ্যে অ্যালার্ট আসবে। অ্যালার্টের হচ্ছে বিভিন্ন কালার আছে, এইটা করার জন্য দেখেন, এগুলা সুন্দরভাবে করার জন্য উপরেটার জন্য উপরের এইটুকু, তার জন্য এইটুকু, অর্থাৎ বিভিন্ন কোড করে দিচ্ছে। এখন শুধু আপনারা যদি এইটুকু ইউজ করেন, তো দেখবেন এইরকম একটা চলে আসবে, কারণ আপনার জেএসএস সিএসএস সব লিঙ্ক করা আছে। এখন আপনাকে আর কষ্ট করে কিছুই লিখতে হবে না, শুধু বুঝতে হবে কোথায় কোনটা কপি পেস্ট করবেন। তারপরে হচ্ছে আপনার কিভাবে একটা লিংক দেবেন এইরকম অ্যালার্টের মধ্যে, সেটা দিতে পারবেন। তারপর এর একটা কার্ডের মতো এই রকম যদি ডিজাইন চান, উপরে একটু লেখা, নিচ দিয়ে হচ্ছে প্যারাগ্রাফ, নিচে হচ্ছে একটা ফুটার সেকশনের মতো লেখা, এরকম চাইলে এইটা কপি করতে পারেন। কপি করার জন্য এখান থেকে কপি করতে হবে না, শুধু এখান থেকে কপি ক্লিক করে ওখানে পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি দিয়ে আপনার কাজ শেষ। তো দেখেন কম্পোনেন্টের মধ্যে তো অ্যালার্ট দেখলাম, দেখি আমরা ব্যাচ দেখি। এটা হচ্ছে ব্যাচ, এই যে দেখেন বিভিন্ন সাইটে বিভিন্ন ব্যাচ হয়। ব্যাচ বলতে হচ্ছে এইটা বোঝাচ্ছে একটা হেডিং এর শেষে যে এর মধ্যে কিছু লিখে দেবেন, যা লিখে দেবেন সেটাই হবে ব্যাচ। এরকম যদি চান এরকম এখান থেকে একটা দুইটা যা ইচ্ছা কপি করতে পারেন। এইটা আবার আপনি এডিটও করতে পারেন, পুরা কাস্টমাইজেবল। এইখানে বিভিন্ন কালারের ইয়া আছে। প্রাইমারি কালারের জন্য হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি কালারের জন্য হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ একটা বাটনের জন্য এটা ব্যাস দেখে ব্যাস প্রাইমারি, যখন বাটন আসবে তখন বিটিএন প্রাইমারি, যখন লিঙ্ক আসবে তখন লিঙ্ক প্রাইমারি, লিঙ্ক সাকসেস, এইরকম হচ্ছে আপনারা কালার দিয়ে এরকম করতে পারবেন। আর এই যে আপনারা করতে পারতেছেন এইরকম সব সিএসএস করা আছে হচ্ছে সিএসএস ফাইলের মধ্যে। ব্রেড ক্রাম দেখি আমরা একটু। ব্রেড ক্রাম হচ্ছে এই যে আমরা মাল্টি পেজ করলে এক পেজ থেকে আর এক পেজ যাওয়ার জন্য দেখবেন উপরে কিছু লেখা থাকে, এটা হচ্ছে সেই, এটাকে বলে ব্রেড ক্রাম। এখানে ক্লিক করলে হোম পেজে যাবেন, যদি আপনি যেটা অর্থাৎ আপনি যে
পেজে আছেন সেই পেজটা এটা হবে, আর যেই পেজে যেতে চান সেই পেজগুলো হচ্ছে লিঙ্ক আকার হবে, ক্লিক করলে ওই পেজে নিয়ে যাবে। দেখি আমরা বাটন দেখি কিছু এরকম বাটন। আপনার হচ্ছে আর বাটন করতে হবে না, এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দিতে পারেন। তবে আমরা তো বাটন পারি, এই সাইটে এসে কপিও করতে পারি, আমরা হাতে লিখতে পারি। বাটন গ্রুপ অর্থাৎ অনেকগুলো বাটন যদি চান, এই যে তিনটা আছে এখানে, আরো যদি চান এখানে লিখবেন। এইখানে যদি বাটন করেন তাহলে আরো বাটন আসবে, এইভাবে আপনি এখান থেকে বাটন নিতে পারেন, বিভিন্ন স্টাইলের বাটন হবে। আপনারা আজকে থেকে এই সাইটে এসে ঘুরে ঘুরে দেখবেন কি কি আছে কি কি নেই। দেখেন অনেক কিছু আছে, বাটন আছে, কার্ড, ক্যারোসেল, ক্লক, ড্রপ ডাউন। আমরা কাজের সুবিধার জন্য মোটামুটি সবই দেখবো, তারপরেও সবই নাও দেখা হয়, কারণ একটা সাইটে সবকিছু দেখা হয় না। তবে আপনাদের ভিতটা দেখে দেবো আমি কিভাবে। আপনি একটু এখানে এসে দেখবেন, ঘুরবেন, কি কি আছে একটু দেখবেন। তো এইখান থেকে এইভাবে দেখে নেবেন। চলেন, এই যে আমরা কাজ করতেছি, আচ্ছা আমরা আগে একটু লিখি তারপরে বলতেছি। ধরেন আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, LOREM, লরেম 100। এটা এখন কিভাবে আসবে আমাকে একটু বলতে পারবেন? মানে আমি যদি ব্রাউজারে রিফ্রেশ দিই, এটা এখন কিভাবে আসবে? সাইট থেকে আসবে মানে 100%-এ, নাকি কন্টেন্টের মধ্যে আসবে, নাকি কেটে আসবে? চলেন আমরা দেখি, আসি, এত প্যারা নিয়ে লাভ নেই। দেখেন পি আসছে, তবে 100%-এ আসছে। ওর হচ্ছে কিছু কালার পাইছে, পি ট্যাগের হচ্ছে ফন্ট ফ্যামিলি ফন্ট ইয়া, কিন্তু প্রপার ওইতে পাই নাই। কেন পাই নাই সেটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। বুটস্ট্র্যাপে লিখতে গেলে অবশ্যই আমাকে একটা অবশ্যই স্ট্রাকচার ফলো করতে হবে। সেই স্ট্রাকচারটা হচ্ছে, আমরা এখানে লিখি, সেই স্ট্রাকচারটা অবশ্যই হবে এইরকম, ডিভ শুরু শেষ। এই ডিভের মধ্যে হচ্ছে একটা ক্লাস হবে, CLASS। এই ক্লাসের মধ্যে আপনি যেই নাম দেবেন সেই নামই ওইখানে আসবে। তার আগে আপনাদের আরো কিছু কথা বলি, সেটা হচ্ছে HTML5-এ কিছু ডিফল্ট ট্যাগ দেওয়া আছে। ডিফল্ট বলতে ওনারা কিছু ট্যাগ ইনক্লুড বেশি করছে আমাদের সুবিধার্থে। সেইটা হচ্ছে হেডার। যখন আমরা হেডার করব, এই হেডারের জন্য ওরা একটা ট্যাগ দিয়ে রাখছে, সেটার নামই হচ্ছে হেডার ট্যাগ। এই হেডার ট্যাগের উইডথ হচ্ছে 100%। যখন আমরা মেনু করব তখন HTML না, এটা বুটস্ট্র্যাপে, এটা হচ্ছে ন্যাব, ন্যাব বার বা ন্যাব, ন্যাব দিয়েও আমরা মেনু করব। এই ন্যাবের হচ্ছে উইথ হচ্ছে 100%। যখন আমরা ফুটার করব তখন এই ফুটারের জন্য একটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে ফুটার ট্যাগ। অর্থাৎ হেডার জন্য হেডার, ফুটার জন্য ফুটার, এইগুলো সব 100% উইথ। তবে এই যে মাঝখানে এত কন্টেন্ট, অ্যাবাউট মি, সেকশন, পোর্টফোলিও, হ্যান ত্যান যাই থাক, এই সবগুলোর জন্য আর ওনারা কোনো ট্যাগ দেয় নাই, ওনারা একটা ট্যাগই দিছে, সেটার নাম হচ্ছে সেকশন। অর্থাৎ আমরা হেডার জন্য হেডার, ফুটার জন্য ফুটার ট্যাগ পাইলাম, আর মাঝখানে যতগুলা কন্টেন্ট আসবে সব কন্টেন্টকে আমরা সেকশন দিয়ে কাজ করব। এই সেকশনের উইথ হচ্ছে 100%। অর্থাৎ আমরা জানি কোনো ডিভে যদি কোনো উইথ নির্ধারণ করে না দেয় তাহলে তার উইথ 100% অটো হয়। তবে এই সেকশন, হেডার, ফুটার, HTML এদের ডিভ হচ্ছে আপনার 100% দিয়ে রাখছে।
তো চলেন আমরা তাহলে ফুটারের জন্য মাঝখানে কন্টেন্ট গুলোর জন্য সেকশন করব, আর প্রত্যেকটা সেকশনের জন্য আমরা এখন থেকে আইডি ধরে কাজ করব। কেন আইডি ধরবো সেটাও কয়টা ক্লাস গেলে বুঝতে পারবেন। আইডি হচ্ছে ইউনিক, তো কয়টা ক্লাস যাক তারপর আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো এখন আমরা যা করতেছিলাম সেটা হচ্ছে একটা স্ট্রাকচার ফলো করি। তো এইখানে লিখতে একটু সময় লাগবে, আমি এইখানেই লিখি কারণ সাজেশন পাবো না আমি। প্রথমে হচ্ছে কি আমরা মানে মাঝখানের কন্টেন্ট গুলোর জন্য নেই, তাহলে আমরা সেকশন নামে একটা ট্যাগ আছে সেটা নেব। SECTION সেকশন, সেকশন নামে ট্যাগ আছে, এটা ডাবল ট্যাগ। এর মধ্যে হচ্ছে আপনাকে এই সেকশনের মধ্যে আপনাকে নিতে হবে কন্টেইনার নামে একটা ক্লাস। অর্থাৎ সেকশন হচ্ছে 100%, তার মধ্যে যদি 1140 করতে চান তাহলে অবশ্যই একটা কন্টেইনার নামে ক্লাস নিতে হবে। CONTAINER কন্টেইনার। এই কন্টেইনার যখন নেবেন তার ইমিডিয়েট নিচে, এর মধ্যে আর কিছু লেখা যাবে না, তার ইমিডিয়েট নিচে লিখতে হবে রো। রো নামে একটা ক্লাস আছে, অর্থাৎ এই রো হচ্ছে টি আর। এই রোটা কি? এই রো হচ্ছে টি আর। আমরা টেবিলে করি নাই, টেবিলের রো কলাম সেম, এই রোটা হচ্ছে টি আর। আর যখনই রো নেবেন তখন অবশ্যই আপনাকে একটা করে কলাম নিতে হবে। কারণ আমরা টেবিলে লিখছি যে টি আর নিলে অবশ্যই এর মধ্যে টিডি নিতে হয়। সেম, যখনই আপনি কলাম নেবেন, রো নেবেন, তখনই আপনাকে অবশ্যই কল নিতে হবে, না হলে আপনার কাজ করবে না। তো এটার মধ্যে নেন কল, COL। এই কল আমরা কোন ডিভাইসের জন্য করতেছি? এখন এলজি তে করব। তো এই কারণে এখন হচ্ছে দুইটা ওয়ার্ডের মাঝখানে বুঝতে হবে সবসময় হাইফেন হয়। কল, তারপরে যেহেতু আমরা এলজির জন্য লাস্ট ডিভাইসের জন্য নিচ্ছি 1140, অর্থাৎ 992 এর মধ্যে 1199 পর্যন্ত এলজি, যেহেতু 1140 সেহেতু এলজি ডিভাইস। এখন এটাকে বলে দিতে হবে আমি কয়টা কলাম নেব, অর্থাৎ কয়টা গ্রিড নেব এই পি ট্যাগ কিংবা এই ট্যাগের জন্য। আমরা গ্রিড দেখছি 12টা না, আমরা ওকে বলে দিলাম আমি প্রথম অবস্থায় 12টাই নেব, 12টা 12টা কল নেব। এটাতে ট্যাব দিলাম। দেখেন এটা সবগুলা কিন্তু ক্লাস, এই ক্লাস ধরে হচ্ছে আমার সিএসএস করা আছে। সিএসএস এর মধ্যে এইটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের ওয়েতে এর মধ্যে থেকেই হচ্ছে, এর মধ্যে এসে এখন আপনার প্রয়োজনীয় কন্টেন্ট গুলা লিখবেন। তার আগে অবশ্যই এটা দিতে হবে, এই স্ট্রাকচারটা। তবে এইখানে হচ্ছে আপনাকে বিভিন্ন কারণে বিভিন্ন সময় শুধু কন্টেন্টের মধ্যে লিখতে হয়, ওটা সমস্যা নাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেইখানে রো দিবেন সেইখানে কল দিতেই হবে, এটা মাস্ট। রো থাকলে কল অবশ্যই থাকতে হবে, না হলে আপনার কাজ করবে না। তো এই যে কন্টেইনার রো কল কল আমরা করতেছি, আসলে এইগুলা আছে কিনা চলেন একটু ওদের সিএসএস দিয়ে ঘুরে আসি। ওদের সিএসএসটা কই? এই যে বুটটা ইউনিভার্সিটি করি, ওই গেল, আসছে। দেখেন এই হচ্ছে ওদের সিএসএস, কিছুই বোঝার তেমন কোনো ওয়ে নাই। এইটা আমরা বিউটিফাই করে নিতে পারি, অর্থাৎ আমাদের বোঝার জন্য কন্ট্রোল শিফট, দেখেন বিউটিফাই করে নিলাম। দেখেন এই বার, দেখেন ওদের প্রচুর সিএসএস। আপনার কি ধারণা করতে পারেন ওরা কত সিএসএস মোটামুটি করে রাখছে? ভাই এটা কেমন করলেন শিফট? কন্ট্রোল শিফট এল দিলে হচ্ছে বিউটিফাই হয় ব্র্যাকেটে।
আপনারা কি কেউ ধারণা করতে পারবেন, না ধারণা করে বলতে পারেন ওরা কত সিএসএস করছে এই স্কল বারটা দেখে, কত সিএসএস করা আছে এখানে? এইখানে ওরা অনেক সিএসএস করে আছে, চলেন দেখে আসি ওরা কত সিএসএস করছে। ভাইয়া অনেক তো। অনেক, 11,452 পর্যন্ত লাইন, অর্থাৎ প্রায় 11,500 মতোই ওরা সিএসএস করে রাখছে। প্রতিনিয়ত তা আপডেট আসতেছে। তবে আপডেট আসলে যে বেশি হয় তা না, আপডেট আসলে আরো কম হয়, কারণ অনেক কম কোডে অনেক বেশি কাজ, এই নীতিতে হচ্ছে ডেভেলপাররা বিশ্বাস করে। তো এই যে আমরা করতেছি হচ্ছে কন্টেইনার, রো, দেখি এগুলো আছে কিনা আদৌ। আমরা এখানে সার্চ দিই, এখানে তো খুঁজে পাবো না। আমরা রো ডাব্লিউ রো লিখে সার্চ, দেখেন রো নামে একটা ক্লাস আছেই। সেটা কি, এমএক্স ফ্ল্যাগ বক্স ডিসপ্লে ফ্লেক্স নো র্যাপ মার্জিন রাইট -50%, মার্জিন লেফট -50%, বলছিলাম। দেখেন, দেখে আমরা কল, মানে শুধু এই রো একটা না, প্রত্যেকটা ডিভাইসের জন্যই ওনারা করে রাখে কল। এই দেখেন, কল 1 2 3, এটা হচ্ছে এক্সএস, একদম স্মল ডিভাইসের জন্য এক্সট্রা স্মল, এক্সএল এসএম এমডি এলজি অটো সব ডিভাইসের জন্য ওনারা করে রাখে। অনলি কলের জন্য কি, পজিশন রিলেটিভ উইথ কত, এটা ওদের স্পেসিফিক, অর্থাৎ আমরা যে যে ক্লাস ইউজ করব সব ক্লাসগুলো এইখানে ব্যবহার করা আছে। এটা হচ্ছে কাজ। তো ওদের স্পেসিফিকে এসে আমরা কিছু করব না, এটা কাট করে ডোন্ট সেভ দিয়ে দেই। তো এখন যদি আমরা এই পিটাকে কাট করি, এখন আপাতত আমি এর মধ্যে দিচ্ছি, এর মধ্যে কিভাবে লিখতে হয় যদি একটা সাইটে যাব ওই দিন আরো সুন্দরভাবে বলবো। চলেন আপাতত এর মধ্যেই এই পিটা দিলাম। এখন কি হতে পারে কেউ বলতে পারবেন, কোথায় থেকে আসতে পারে? এখন এই যে মাঝখান থেকে আসছে, এটা আছে 1110-এ, কারণ 15 15 30 পিক্সেল চলে গেলে 1140-এর মধ্যে 1110 থাকে, এটা এক কথা। আর কথা হচ্ছে যে মাঝখানে তো আমরা মার্জিন অটো কাজ দিছি না, এখন সেটাও দেওয়া লাগবে না, কারণ এটা দেওয়া আছে। এই কন্টেইনার ক্লাস ইউজ করলেই এইরকম হয়। যদি আমরা ইন্সপেক্ট 11 করি আরো ভালোভাবে বুঝতে পারবো। পিট্যাগ, এই যে কল দেখেন, যদি আমরা লাইট শট দিয়ে পরিমাপ করি, এখান থেকে আছে 1110, দেখেন 1110, আর হচ্ছে আপনার দুই পাশে 15 15 30 পিক্সেল 1140, অর্থাৎ এই সাইডটা 1140। আমরা 1140-এ কিভাবে লেখাটা আনতে পারবো সেটাও দেখবো, কোনো সমস্যা নেই। এখন কথা হলো আমরা যদি আরেকটা পিটেক নেই, LORE, লরেম, এটার মধ্যে তো না, আমরা এইখানে কল এলজি 12 দিচ্ছি, সমস্যা নেই। COL কল এলজি 6। এখন কথা হলো এইখানে 12 এখানে 6, 18 হয়ে গেল না একটা রো এর মধ্যে? তো এটা কিন্তু নিচে নিচে ভেঙে আসবে, তো এখানে অবশ্যই আমাদের 12 করতে হবে। 12 করার জন্য এটাও 6 এটাও 6 দিলাম, ঠিক আছে হলো। এখন 12 হলো, এখন আপনারা বলতে পারবেন যে এই পি ট্যাগ তো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, এখন এই দুটা কোথায় কোথায় আসতে পারে, কিভাবে আসতে পারে এটা বলেন তো? আপনাদের কিন্তু গ্রিড বুঝাইছি, আমার পুরা রো এর মধ্যে গ্রিড থাকে 12টা, এখানে আমি 12টা দিছি, তাহলে কি ধরনের কিভাবে আসতে পারে একটু ভাবেন।
ভাইয়া হাফ হাফ আসবে। অর্থাৎ অর্ধেক, এইদিকে অর্ধেক জি আসবে, ভাইয়া। এইদিকে অর্ধেক আসবে না। তাহলে এইটা যদি করি তাহলে ফ্লোট লেপের মতো এখানে ক্লিয়ার করতে হবে না, এই দুইটা ডিবের নিচে? না, এইখানে আর কোনো ক্লিয়ারের ঝামেলা নেই। আপনি যখনই রিফ্রেশ দেবেন দেখেন এই পাশে অর্ধেক 6 এর জন্য আসছে, এই পাশে 6 এর জন্য আসছে। এইখানে আর আপনার সেই ক্লিয়ারের আর ঝামেলা নেই, এগুলা করতে হবে না। এখানে স্পেকট্রিলন করেন, দেখেন মাঝখানে 30 পিক্সেল আছে, কারণ এটার 15, এটার 15, এটার 15 পিক্সেল জায়গা নিচে দুই পাশ থেকে, এটার 15 পিক্সেল। অর্থাৎ যতগুলা কলাম নেবেন আপনি একটা আহ, যতগুলা গ্রিড একসাথে নেবেন প্রত্যেকটার পাশে 15 পিক্সেল 15 পিক্সেল। আপনি হলে দুইটা করেও নেন কিংবা একটা করেও নেন, তার পাশে 15 15 করে গ্যাপ থাকবে। আবার প্রথমে আমি একটা নিলাম, দেখেন এই পাশে 15 এই পাশে 15, কিন্তু মাঝখানে আর গ্যাপ নেই। অর্থাৎ যতগুলা কলাম নেবেন ততগুলাই গ্যাপ থাকবে। এখন কথা হলো আমি চাই, কি চাই, আমি চাই যে না, এটা তুমি 3 হও, এটা 6 থাকো, এটা 3 9, তাহলে কিভাবে আসতে পারে? আমি দেখলাম না, রো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, মানে হচ্ছে বাম পাশ থেকে আসা। দেখেন এই পাশে 6 থেকে আসবে, এই পাশে 3ও থেকে আসবে, আর এই পাশে 3 ফাঁকা রাখবে। দেখেন রিফ্রেশ দেন, এই পাশে 6 আসছে, এই পাশে 3 আসছে, এই পাশে 3 ফাঁকা আছে। আপনি যদি এইখানে 2 দেন তাহলে কিভাবে আসবেন? এই পাশে 2 আসবে, এই পাশে 3 আসবে, 5 হলো, আর এই পাশে পুরোটাই 7 ফাঁকা রাখবে। দেখেন পুরোটাই 7-এর কল ফাঁকা রাখছে। এখন কথা হলো যে আমি চাচ্ছি এই 2 আর 5 এটা মাঝখানে থাকে, মাঝখানে থাকুক। এইটার জন্য আমরা কি করব? এটার জন্য অনেক ওয়ে আছে, অনেক ভাবেই করা যায়। তার মধ্যে একটা ওয়ে দেখাই, সেটা হচ্ছে এই রো এর মধ্যে যে আপনি লিখতে পারবেন। আচ্ছা এটা পরে দেখাই, তার আগে আপনাকে এইটা দেখাই যে অফসেট নামে একটা ক্লাস আছে। সেটা হচ্ছে যেই কলামে দেবেন সেই কলামের আগে জায়গা ফাঁকা করবে। আগে দেন পরে দেন কোনো সমস্যা নেই, এখানে অফসেট লিখুন, ও এফ অফসেট অন। অফসেট অন দিলে 1 কলাম ফাঁকা রাখবে, অফসেট 2 দিলে 2 কলাম ফাঁকা রাখবে। দেখি আগে 2 কলাম ফাঁকা রাখে কিনা। রিফ্রেশ দেন, দেখেন এই সামনে থেকে 2 পিক্সেল 2 কলাম ফাঁকা রাখছে। রো এর মধ্যে হচ্ছে, দেখেন 2 কলামের মতো ফাঁকা, এটা 2 কলাম, এটা 3 কলাম, আর এই পাশে হচ্ছে কত হলো 5 কলামের মতো ফাঁকা রাখছে, মানে 12 কলাম সে সবসময় মেনটেন করে। তো আমি চাচ্ছি না ওই পাশে কোনো ফাঁকা রাখবে না, এই পাশেই তুমি 7 কলাম থাকো। দেখেন অফসেট 7 দিয়ে দেন, এই পাশে 7 কলাম থাকে, এই পাশে একদম 0 থেকে আসবে। দেখেন যখন ধরলেন অফসেট 7 ফাঁকা, 2 এই পাশে 3, 5 7 12। যদি আপনি অফসেট 8 দেন ভুলে, মানে তাহলে কি হলো? অফসেট 8 মানে 8 কলাম, 2 10 কলাম, 3 13 কলাম, 1 কলাম কিন্তু বেশি হয়ে গেল 12 কলাম থেকে। দেখি কি হয়। দেখেন, ও 8 কলামই ফাঁকা রাখছে, কিন্তু এই পাশে আসার জায়গা 2 কলাম, কিন্তু এইটাকে আমি বলেছি 3 কলামে। এই পাশে জায়গা না পেয়ে আবার সে নিচ থেকে এসে 3 কলাম জায়গা নিয়ে বসছে। এইটাই হচ্ছে বুস্ট্র্যাপের কাজ, সবসময় 12 কলাম মেনটেন করতে হবে। সেক্ষেত্রে মাঝখানে আনার জন্য যদি আমরা 7 কলাম বাকি থাকে, যদি আমরা 3 কলাম দেই, 3 2 5, 5 3 8, আর ওই পাশে থাকবে 4 কলাম। না একটু মেনটেন করে দিই আমি তাহলে, এই পাশে 3 এই পাশে 3, মানে 6 কলাম মাঝখানে। তাহলে বামে 3 কলাম অফসেটের জন্য ফাঁকা থাকবে, আর ডানেতে অটো 3 কলাম ফাঁকা থাকবে, কিছু নাই। দেখেন এটা এখন অটো মাঝখানে চলে আসবে। চেক করি নাই, হ্যাঁ দেখেন অটো মাঝখানে চলে আসছে, এই পাশে 3 এই পাশে 3 ফাঁকা। এইভাবেও আনা যায়।
আবার আরেকটাই হচ্ছে, সেটা হচ্ছে এম অটো, মার্জিন অটো দিয়ে আনা যায়। সেটা আমরা দেখতেছি। তার আগে হচ্ছে এই যে আমরা এলজির জন্য করছি 3 কলাম 3 কলাম। এখন আমরা রেসপন্সিভ ইস্যুতে যাই, দেখি একটু। রেসপন্সিভের জন্য কন্ট্রোল শিফট এম, দেখেন আপনি যখন হচ্ছে 992 উপরে থাকবেন, অর্থাৎ এলজি ডিভাইসে থাকবেন, তখন হচ্ছে পাশাপাশি দুইটা দেখাবে। যখন হচ্ছে 992 নিচে আসবেন, তখন দেখেন কি হয়। 992 নিচে আসছেন, তখন কি হইলো, সে ব্রেক করলো, ব্রেক করে নিচে নিচে এনে দিল, মানে ডিভাইসে দেখার জন্য এনে দিল। আপনি যদি এখানে এমডি দিয়ে কাজ করেন, তাহলে এমডির জন্য ওই দুইটা রাখবে আর ব্রেক করবে। তবে আমার ব্রাউজারে মনে হয় একটু আপডেট হয় নাই, আমারটাতে নাও আসতে পারে, তারপর দেখি। আমরা এমডি ডিভাইসের জন্য দেবো, আপনাদেরটা অবশ্যই আসবে যদি আপডেট থাকে। এমডি ডিভাইস হচ্ছে 767 পর্যন্ত আপনার নর্মাল থাকবে, তারপরে হচ্ছে ব্রেক হবে, মানে ভেঙে আসবে। দেখেন, আসেন আসেন, বলছি না এমডির জন্য হচ্ছে আপনি যত উপরে যান, যে টাকটাই করবেন সেই টাকটাই থাকবে। দেখেন এই টাকটাই থাকছে। আপনি যদি 1200 উপরে যান, দেখেন 1300, তাও এই টাকটাই থাকবে উপরের জন্য। তো আমরা যখনই আমরা যখনই এমডির নিচে আসবো, এমডির লাস্ট ডিভাইস যেন কত, 767, এর যখনই নিচে আসবেন 766, দেখেন এটা ব্রেক হবে। 776, দেখেন 760 না, আমারটাতেও আসছে। দেখেন 766 নিচে আসলে এটা ব্রেক হচ্ছে, 766-তে আসলে এটা ব্রেক হয়ে নিচে নিচে আসছে, অর্থাৎ এটা অটো রেসপন্সিভ। আপনি যদি আগের ডিভাইস, অর্থাৎ আমরা যে আগের পিএইচডি গুলো করছি, একটু রেসপন্সিভ ইস্যু করতে যান, দেখেন ভেঙে ভেঙে আসবে, মানে এরকম আসতেছে না, চেক করতে পারেন। যদি আমরা এই মেটা ট্যাগটাও না দিই, দেখি কি হয়। আপাতত দুইটার জন্য ভালোভাবে আমরা না বুঝতে পারি, তারপরে দেখি। দেখেন 764 তো দিছি, কিন্তু সে হচ্ছে ওই আমি যে দুইটা করছি ওই দুইটাই দেখাচ্ছে। ও আর বুঝতেছে না যে এইটা হচ্ছে আমার ছোট ডিভাইসে আসছে, এটা আমার ভেঙে আসা উচিত, মানে ব্রেক হয়ে আসা উচিত। দেখেন স্কল চলে আসছে। অনলি কি করছি, এখান থেকে মেটা ডিভাইস, মেটা ট্যাগটা উঠে দিচ্ছি। এর মানেই হচ্ছে মেটা ট্যাগটা বোঝায় যে এটা কত নাম্বার ডিভাইসে আছি আমি। মেটা ট্যাগটা সেভ করি। এইটা সে, দেখেন এটা সে কিন্তু ব্রেক করে দিচ্ছে। আরো আমরা ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা আরো ভালোভাবে ওয়েবসাইট করতে যাব। তো এইটুকু কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, আমাকে বলেন আপনারা। জি ভাইয়া। কেউ যদি না বুঝতে পারেন আমাকে জিজ্ঞাসা করবেন, কারণ এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হলো যে আমরা তো এইভাবে আনছি, এমডি দিয়ে কাজ করতেছি, আচ্ছা থাক। এমডি দিয়ে কাজ করার সুবিধা কি বুঝতে পারছেন? এমডি দিয়ে কাজ করার সুবিধা হলো, এমডি পর্যন্ত হচ্ছে আমার এই টাকটাই থাকবে, এটাকে আর রেসপন্সিভ করতে হবে না। যখনই আমি এর নিচে যাব, তখনই হচ্ছে একটু ভেঙে আসবে, তখনই হয়তো আমার রেসপন্সিভ করতে হলো যে এর একটু ফন্ট সাইজটা কমায় দিতে হবে, এর একটু প্যাডিংটা কমায় দিতে হবে, এরকম রেসপন্সিভ হালকা করতেই হয়। তো এটা যদি আপনি এস এম এ দেন, এস এম এ এইরকম থাকবে, এস এম এর নিচ থেকে হচ্ছে ভেঙে আসবে, তখন তার নিচ থেকে সিএসএস করতে হবে, মানে রেসপন্সিভের জন্য এক্সট্রা রেসপন্সিভ সিএসএস করতে হবে। তো এই ক্ষেত্রে এমডির নিচে কেউ দেয় না, কারণ এমডির নিচে একদম ছোট ডিভাইস, ওই ডিভাইসে আমরা যে কন্টেন্ট গুলো ফুল ইয়েতে রাখবো সেটা কোনোভাবেই আসে না, আসলে স্কল চলে আসে। আর আমাদের সাইটে কখনোই স্কল আসা যাবে না, এটা মাথায় রাখবেন। যখনই স্কল আসে ওইটা আমাদের সলভ করতে হবে।
তো এই গেল অফসেট দিয়ে মাঝখানে আনা। এটা আর একটা ভাবে আনা যায়, সেটা হচ্ছে এম অটো। দেখেন এম অটো, এস এম এর অটো মানে এস এম এর ক্ষেত্রে অটো হবে, এমডি হবে, এলডি হবে, মানে এস এম এর উপর থেকে সব অটো হবে, এস এম এর নিচ থেকে সব অটো আর হবে না, অর্থাৎ আগের মতোই থাকবে। তো আমি যখন এম অটো দেব তখন এটাতে বোঝাই হচ্ছে একদম জিরো, মানে একদম স্মল ডিভাইস থেকে। স্মল ডিভাইসের ক্ষেত্রে এক্স এস এটা উল্লেখ করতে হয় না, এটা উল্লেখ ছাড়াই যদি আমরা ডিফল্ট ভাবে এম অটো কিংবা আর যাই দেই তাহলে বুঝে নেয় এটা একদম স্মল ডিভাইসের ক্ষেত্রে। আর স্মল ডিভাইসের ক্ষেত্রে যখনই দেবেন তখনই বুঝে নেয় এটা সকল ডিভাইসের ক্ষেত্রে, মানে স্মলের উপর থেকে সব, একদম ছোট স্মল, এক্সট্রা স্মলের উপর থেকে সব, এর মানেই হচ্ছে সকল ডিভাইসের ক্ষেত্রে। এম অটো দিলেও এটা মাঝখানে আসবে, কিন্তু এটাতে একদম শেষে, এই কারণে সে শেষে চলে গেছে। এইভাবেও কাজ করা যায়। আবার আর একটা ওয়েতে কাজ করা যায়, সেটা হচ্ছে রো এর মধ্যে আসতে হয়। মাঝখানে আনার জন্য রো এর মধ্যে লিখতে হয় জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট ইন দিলে শেষের দিকে, বিফোর দিলে প্রথমের দিকে, আর সেন্টার দিলে একদম মাঝখানে। এটা রো এর মধ্যে লিখতে হয়। দেখেন যখন সেন্টার দিবেন, দেখেন এটা মাঝখানে চলে আসবে। যখন এটা ফেলে দেন, দেখেন কি হয়। দেখেন এটা প্রথম দিকে আসছে। অনেক ওয়েতেই বুটস্ট্র্যাপে কাজ করা যায়। দেখেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আরো কিছু ইয়ে আছে, যদি আমরা বুটস্ট্র্যাপে যাই এখানে লিখি কিউএন টি এন টি কন্টেন্ট লিখলে আই থিঙ্ক আসার কথা। আসে নাই, জাস্টিফাই কন্টেন্ট। দেখেন এইখানে কোনটা আপনি কি হয়, যদি 3টা কলাম 4টা 5টা যেই কলাম ইচ্ছা হয়, যদি একদম বাম পাশে নিতে চান তাহলে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, ডান পাশে নিতে চাইলে জাস্টিফাই কন্টেন্ট ইন, মাঝখানে নিতে চাইলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিলে একটা, তারপরে গ্যাপ, তারপরে একটা, তারপরে গ্যাপ, এরকম আছে। জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড দিলে হচ্ছে প্রত্যেকটা সমান ভাগে যে কয়টা কলাম ওই 12 গ্রিডকে ভাগ করবে, গ্রিড ভাগ করে ওই কলামের মাঝখান থেকে, ওই গ্রিড গুলার মাঝখান থেকে আপনার কলামটা আসবে। অর্থাৎ এই বুটস্ট্র্যাপের সাইটটাতে আপনাদের প্রচুর ঘুরতে হবে, আর এই ক্লাসগুলা বুঝতে হবে কোথায় কি ব্যবহার করলে কোনটা হয়। এই মোটামুটি গেল আমাদের বেসিক ধারণা। আমাদের আর কিছু আছে? মোটামুটি আর আমরা যখন কাজ করবো তখন ক্লাসগুলো দেখবো। তার আগে আমরা একটা ব্রেক নেই, ব্রেকের পর আমরা মেনুটা করে দেখব কিভাবে প্যাডিং মার্জিন আউট করতে হয়। অর্থাৎ আমরা যে এই যে দেখলাম এর পাশে ডিফল্ট কিছু প্যাডিং থাকে, মার্জিন থাকে, এটা কিভাবে রিমুভ করে আমরা একটা মেনু করব। ব্রেকের পর এসে দেখব। আমরা আপাতত একটা ব্রেক নিই। ওকে ভাই, সমস্যা নেই, দেখছি। এখানে তো চলে আমরা আবার প্রথম থেকে লিখব। এখন আমরা একটা মেনু করব, সব ফেলে দিলাম। এটা মেবি আমাদের সব নেই। এখন মেনু করার জন্য আমাদের মেনু করার জন্য টাকচার করতে হবে না, ওনারা অটো টাকচার করে দিছে। মেনু করার জন্য এখানে এসে লিখবেন নেভার, সার্চ দিবেন, দেখবেন চলে আসবে
দেখেন অনেক প্রকার মেনু আছে। এইটা এক ধরনের মেনু, এইটা এক ধরনের মেনু শুধু লোগো আছে, আবার এইটা মেনু লোগো আর শুধু লেখাগুলো আছে। মানে অনেক প্রকার মেনু আছে, ড্রপ ডাউন সহ যেটা আপনার দরকার হবে এখান থেকে নেবেন। ইভেন এগুলা কাস্টমাইজেবল। তো আমরা চলেন উপরেরটা নেই, সবগুলো যেহেতু আছে আমরা এইটা কাস্টমাইজেশন করব। কাস্টমাইজেশন দেখবো, এখানে এসে কপি করলাম, কপি করে আমরা আমাদের সাইটে গিয়ে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের কাজ শেষ। সেভ দেন, দেখেন মেনু চলে আসবে, মেনু চলে আসছে, সব ক্লিকেবল, এটা অ্যাক্টিভ। এখন আমরা কি কাজ করব? আমরা চাচ্ছি এটা হচ্ছে একটা কন্টেইনারের মধ্যে নেব, অর্থাৎ 1140-এ নেব। এটা নেওয়ার জন্য কি করতে হবে? এটা নেওয়ার জন্য হচ্ছে এই মেনুর জন্য আপনাকে আর হেডার ট্যাগ দিতে হবে না, এই ন্যাপ ট্যাগই হচ্ছে দিলেই বোঝা যায় এটা মেনু আছে। তো ন্যাপ ট্যাগের উপরে থেকে ভিতরটুকা হচ্ছে কাট করবেন, কাট করে এখানে একটা কন্টেইনার দিবেন, CONTAINER। কন্টেইনার নামে একটা ক্লাস আছে, এর উইথই হচ্ছে 1140। এর মধ্যে এসে পুরোটাকে পেস্ট করে দেবেন। এর মানে হলো আপনার সাইট মেনুটা কন্টেইনারের মধ্যে আছে। দেখেন এখন সেভ দেন, দেখেন কন্টেইনার যতই আপনি ছোট বড় করেন ও হচ্ছে এই মাঝখান থেকে আসবে। এখন কথা হলো মেনুটা তো আমরা কন্টেইনারের মধ্যে নিয়ে আসছি, এখন এই মেনুটাকে আমরা কাস্টমাইজেশন করব। এটা করার জন্য আমরা এটা রাখবো না, আমরা এই মেনুটা রাখবো, লোগোটা রাখবো। দেখি এটা করার জন্য কি করতে হবে। আমরা কি রাখবো না, সার্চ বার। তো এখানে আসেন, এই ফর্ম হচ্ছে সার্চ বারটা, ফর্মটা ফেলে দেন, সেভ দেন, দেখেন এটা চলে গেছে। আবার এইখানে আসেন, এখানে হচ্ছে ডিজেবলটা, ডিজেবলটা কোনটা, এইটা ডিজেবল, আমরা এই ডিজেবলটা রাখবো না, এই এলআইটা অনলি এলআইটা ফেলে দেন, সেভ দেন, ডিজেবল চলে গেছে। এই ড্রপ ডাউনটাও আমরা রাখবো না, ড্রপ ডাউনটা কোনটা, এলআইটা, এই দেখেন এলআইটা ড্রপ ডাউন, এই এলআইটাও ফেলে দেন, এই পর্যন্ত, সেভ দেন, ড্রপ ডাউন চলে গেছে। এখন হচ্ছে এই দুটো হচ্ছে আমার লিঙ্ক। এখন ওইটা আসার কারণ হচ্ছে ওইটা যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ক্লাসের কারণে হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে আছে, মানে এইখানে আপনার যে ব্যান্ড কালার হোক কিংবা এই হোমটা যতটুক সেটা অ্যাক্টিভ হওয়া করাইতে চাইলে, অ্যাক্টিভ ক্লাস চাইলে অ্যাক্টিভ হয়, সেটা আমরা যখন কাজ করা ভালোভাবে দেখবো। আপাতত অ্যাক্টিভটাও আমরা চাচ্ছি না। চলেন দেখেন এই দুইটা লিঙ্ক আসলো, এইরকম হচ্ছে আমরা একটা মেনু করব। এটা কি করব, কপি, এটা এখন শুধু পেস্ট করব আমরা। দেখেন এইটা হোম, হোমের মধ্যে স্প্যান ট্যাগটাও ফেলে দেন, স্প্যান ট্যাগটাও আমাদের দরকার হবে না। হোম, এই লিঙ্ক এখানে ABOUT অ্যাবাউট আস, এখানে PORTFOLIO, এখানে TION সেকশন, এখানে CRVIC সার্ভিস, CONTX সিটি কন্টাক্ট। দেখেন কপি টু পেস্ট করে শুধু রিনেম করছে, আমাদের মেনু কিন্তু হয়ে গেছে। দেখেন হোভার ইফেক্টও দেওয়া আছে, এটা আমরা করব, সমস্যা নেই, আমাদের মেনু কিন্তু কমপ্লিট। এখন এই ন্যাভ বারে, আচ্ছা ন্যাভ বার পরে দেখি, আমি চাচ্ছি যে এই মেনুটা, এই যে এটা তো পুরো একটা এলআই দিয়ে করা, ইউএল এর মধ্যে, আমরা তো জানি কিভাবে করা। তো এই পুরো ইউএলটা এই পাশে আনবো আমরা। এইটা আনার জন্য বুটস্ট্র্যাপের কিছু ক্লাস আছে, যেমন আমরা কিছুক্ষণ আগে দেখলাম না, ডিভের ক্লাস মার্জিন এম, এম অটো দিলে হচ্ছে মার্জিন অটো মাঝখানে আসে। দেখি চলেন দেই, এই দেখেন এই ইউএলটাকে কিন্তু আমরা দিচ্ছি, দেখেন এইটা মাঝখানে চলে আসছে। এইখানে এম আর
অটো মানে মার্জিন রাইট অটো, এটা একটা ক্লাস আছে মার্জিন রাইট অটো দিলে হচ্ছে বাম পাশে, অর্থাৎ মার্জিন রাইট থেকে জায়গা ফেলে দিছে। তো আমরা যদি বাম পাশে নিতে চাই তাহলে এখানে কি দেব, এম এল মার্জিন লেফট অটো, মার্জিন লেফট থেকে সরে যাবে, দেখেন এটা বাম পাশে চলে আসছে, ইভেন এটা একদম কন্টেনারের এই পাশ থেকে চলে আসছে। আমাদের কিন্তু মেনু হয়ে গেছে, দেখেন একটা মেনু করতে আমাদের কত সময় লাগে। তবে এটা আরো কিছু কাস্টমাইজেশন আছে, সেটা হচ্ছে পিক্সেল পারফেক্ট করা, অর্থাৎ প্রত্যেকটা পিক্সেল পারফেক্ট করার জন্য আমার ডিফল্ট ভাবে এর কিছু মার্জিন প্যাডিং আছে, এটা উঠায় দিতে হবে। যেমন এখানে দেখেন নীল লেখা কিছু প্যাডিং অবশ্যই আছে, আবার প্রত্যেকটা ইউএল এলআই এর মধ্যেও আপনার মার্জিন প্যাডিং আছে। এটা এতে দেখেন একটা করে প্যাডিং আছে, এগুলো সব আমরা প্রথম অবস্থায় উঠায় দেব, কারণ পিক্সেল পারফেক্ট করার জন্য। তার আগে আমরা এই যে লোগোর মধ্যে হচ্ছে লেখা আছে, আমরা এখানে যা ইচ্ছে তাই দিতে পারি, এইখানে আমরা লিখতে পারি, ইমেজও দিতে পারি। আর এই বাটনটা রেসপন্সিভে যখন যাব তখন আপনাদের এটার কাজ করে দেখাবো, এটা আপাতত ভুলে যান। ওই বাটনটা কিসের জন্য আসে, এইখানে আমরা ন্যাপবার না লিখে আপাতত একটা ইমেজ দিব, আমরা ইমেজ দিয়ে কাজ করব। আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজ নাই, একটা পিএনজি ইমেজ নিয়ে আসি, পিএনজি ইমেজ পাওয়া তো মুশকিল। পিএনজি ইমেজ লোগো, আই থিঙ্ক এটা পিএনজি হয়। জেপিজি অবস্থা এখান থেকে সেভ ফর ওয়েব, কই সেভ অ্যাজ জেপিজি। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এই যে পিএনজি এটা পাইছি। আমাদের ফোল্ডারে যাব, এখানে একটা ফোল্ডার, আচ্ছা আমি আপাতত এইভাবেই রাখি, ফোল্ডার ক্লিক করলাম না, এলো জিও, সেভ করলাম। এখানে এসে আমি সেটা লিংক করে দেব, কোনটা, লোগো, ওই মনে হয় ভুল জায়গায় সেভ করছি, ঠিকই তো আছে, লোগো ডট পিএনজি। আচ্ছা এটারে ফালাই দেই, এখন দেখি ইমেজট্যাগ সোর্স হচ্ছে এটা ইন্ডেক্স ফাইলের সাথে এলও জিও লোগো ডট পিএনজি, দেখি আসে নাকি, লোগো ডট পিএনজি। সেভ দিয়ে দেখেন চলে আসছে, দেখেন পিএনজি, শুধু পিএনজি লেখাই কাজে না। যাই হোক, এই পিএনজি এই লোগোটাকে আমরা বিভিন্নভাবে সাইজ করতে পারি, আপাতত আমরা অনলি এইভাবেই লিখে দিই, আপাতত আমরা দেখব কিভাবে করা যায়।
আমরা অন্য কিছু দেখার জন্য এটা আনছি। উইথ আপাতত দে 20%, ওটা ছোট থাকবে একটু, আরো ছোট করতে হবে। ধরেন এইটা লোগো আছে। তো এখন আমরা পিক্সেল পারফেক্ট করার জন্য এর মধ্যে ডিফল্ট কিছু প্যাডিং আছে, সেটা উঠায় দেব, আরো ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ, উঠায় দেব। এইটা উঠা না দিলে কিন্তু আমরা পিক্সেল পারফেক্ট করতে পারবো না, কারণ এর উপর কতটুকু জায়গা এটা মাপতে হবে, করতে হবে, অনেক ঝামেলা করতে হবে। এইটা যদি আমরা উঠে দিতে চাই তাহলে এইখানে আসেন, দেখেন প্রথমে আমরা লোগোটাতে যাব, দেখি ইনস্পেক্ট এলিমেন্ট কোথায় প্যাডিংটা দেওয়া। ইমেজে না, ইমেজে প্যাডিংটা দেওয়া নাই। এই ডিবে প্যাডিং লেফট আর রাইট, কন্টেনারের মধ্যে প্যাডিং, সেটা আমরা দেখব। আর এই লোগোতে হচ্ছে উপরে নিচে একটা প্যাডিং আছে, এতে এর মধ্যে ন্যাব ব্যান্ড, এটা উঠানোর জন্য এই এতে সে ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে সে প্যাডিং ওঠার জন্য অনেকগুলো ওয়ে আছে। যেমন আবার এটাতে চলেন, প্রথমত পিতে বুঝায় প্যাডিং। প্যাডিং যদি 0 দেন তাহলে এটা দিয়ে বুঝায় হচ্ছে এলই এফটি লেফট আর আই জি এইচ রাইট টপ পিও ডবল টি ও এম টপ বটম, অর্থাৎ চারোদিকেই প্যাডিং 0 হবে। প্যাডিং 1 দিলে 1 হবে, প্যাডিং 2 দিলে 2 হবে। এই 1 2 একটা নির্দিষ্ট মান আছে। 1 এর মান হচ্ছে 0.5 REM, অর্থাৎ বুস্ট্র্যাপ REM এ আপনার প্যাডিং মার্জিন এগুলা দিছে। 1 REM সমান হচ্ছে 16 পিক্সেল, তাহলে 0.5 হচ্ছে 8 REM, 8 পিক্সেল, অর্থাৎ প্যাডিং 1 দিলে আপনার 8 পিক্সেল হবে, প্যাডিং 2 দিলে 16 পিক্সেল, প্যাডিং 3 দিলে 32। এইভাবে হচ্ছে মেজার করে, প্যাডিং 5 পর্যন্ত আছে। তো আমরা যখন প্যাডিং 0 দেব, এর মানে হচ্ছে উপরে নিচে ডানে বামে সব দিকে হচ্ছে প্যাডিং 0 হবে। তাহলে আমরা যদি প্যাডিং এল দেই, এর মানে কি বোঝায়? প্যাডিং এল 0 এর মানে কি বোঝায় বলেন তো? প্যাডিং লেফট সাইড 0 হবে। প্যাডিং অনলি লেফট থেকে 0 হবে। তাহলে পি আর দিলে কি হয়? পি আর 0, প্যাডিং রাইটে 0। আবার পি বি প্যাডিং বটম 0, তারপরে পি টি 0, প্যাডিং টপে 0। এইভাবে কাজ করে। এই প্যাডিং মার্জিন কনসেপ্ট সেম, শুধু পি এর কাছে হয় এম। বুঝতে পারছেন? পি এর কাছে হয় এম, প্যাডিং মার্জিন কনসেপ্ট 0। এখন আপনি চাচ্ছেন যে এইভাবে তো লেখাই যায়, তো আমি চাচ্ছি যে উপরে নিচে একসাথে ইয়া করতে, তো আপনি এইভাবে দিতে পারেন, প্যাডিং পি টপ 0 স্পেস দিয়ে আর একটা পি বটম পিবি 0, প্যাডিং বটম 0, এই দুইটা দিলেও কাজ করবে। আবার এক্স ওয়াই অক্ষ আছে না, এইভাবে দিলেও কাজ করবে, পি ওয়াই 0, পি ওয়াই মানে হচ্ছে এই পিটি তখন আর হয় না, পি ওয়াই মানে হচ্ছে প্যাডিং টপ টু বটম, উপরে থেকে নিচে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বটম। তাহলে ডান থেকে বামে কি হবে? প্যাডিং ডান বামে 0 করতে চাই, কি হবে? এক্স পি এক্স 0, প্যাডিং ডান বামে 0। তো যদি এরকম হয়, আমরা এই ট্যাগের উপরে নিচে দেখছি না, পি 0 দিলেও কাজ করবে, চতুর্দিক থেকে প্যাডিং নেবে। পি উপরে নিচে পি ওয়াই
0 দিলেও কাজ করবে, পি টপ 0 স্পেস পিবি 0 এইভাবে দিলেও কাজ করবে, সব ভাবে দিলেই কাজ করবে। চলেন এইভাবে দিয়ে দেখি। দেখেন দেখেন জায়গা কিন্তু নিচে, এর মধ্যে কি আর কোনো প্যাডিং আছে উপরে নিচে? নাই। আবার এইটা না দিয়ে পি এক্সও দিতে পারেন, পি ওয়াই 0 এইভাবে দিলেও আপনার কাজ করবে উপরে নিচে। তো অনেক ওয়েটি করা আছে দেখেন। সেম এই গেল হচ্ছে এটার মধ্যেকার 0, বুঝতে পারছেন? আর এই যে একটা প্যাডিং, তাহলে এটার কোন প্যাডিং ধরছে? ন্যাভ বারের একটা প্যাডিং, সেটা আমরা দেখব। তার আগে আমরা এটার প্যাডিং ধরি। এটার প্যাডিং কার মধ্যে আছে? দেখেন এটার প্যাডিং আছে হচ্ছে এল এর মধ্যে না এর মধ্যে আছে। এই এল এর প্রত্যেকটা এর মধ্যে চতুর্দিকে কত 10 পিক্সেল হয়তো সামথিং কিছু প্যাডিং আছে। তো এই প্রত্যেকটা এর মধ্যে, এখন প্রত্যেকটা এর মধ্যে এসে P0 ক্লাস দিবেন। আমার কোড বেশি লেখা লাগতেছে না, এইভাবে কিন্তু কাজ করবে। কোড কিন্তু বেশি লেখা লাগতেছে আমার। ভাই ন্যাপ লিংকের মধ্যে দিলে ন্যাভ লিংক কই? এই যে, হ্যাঁ ন্যাভ লিংকের মধ্যেই তো দিবেন, এর মধ্যে। ন্যাভ লিংকই তো এই যে ক্লাস ন্যাভ লিংক একটা ক্লাস, এর পাশে হচ্ছে P0 দেবেন। দেখেন আমি একটা P0 দিয়ে দেখি। P0 এটা কয় নাম্বার? অ্যাবাউটে উপরে নিচে সবখানে 0 হবে। দেখেন একটাতে 0 হয়েছে, কোনটা? হোমে না, অ্যাবাউটে। অ্যাবাউটে কিন্তু 0। এখন কথা হলো এই প্রত্যেকটাতে কিন্তু P0 দিতে হবে, না হলে তো আর প্যাডিং যাবে না। তো এই প্রত্যেকটাতে কি আমরা দেব? আমাদের কোড বেশি হয়ে যাচ্ছে না? আমরা তো বুটস্ট্র্যাপ মানে কোড কম করব। এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমরা এখন সিএসএস করব। আমাদের সিএসএস এ গিয়ে আমরা হাত দেব। এখন আমাদের সিএসএস এইটা কই? চলেন আমাদের সিএসএস, এখন আমরা ওই বেসিক কিছু সিএসএস করব, ওইগুলো আপাতত আজকে করতেছি না। আজকে আমরা কি করব? আজকে আমরা ধরবো, কোনটা ধরবো? যখনই আমরা ওদের সিএসএস কে এইচটিএমএল এর বাইরে আমাদের সিএসএস এ এনে কাস্টমাইজেশন করব, অবশ্যই অবশ্যই তখনই ওদের ক্লাস ধরে আমরা সিএসএস করব না, মোটেও না। কারণ ওদের ক্লাস ধরে অনেক সিএসএস করা আছে, কনফ্লিক্ট করবে। এই কারণে সবসময়ই আমরা যেই কাজ করব, যেই সিএসএস করব, তার মাদার থেকে একটা নিজস্ব ক্লাস ধরে নেব, আমাদের ক্লাস। যেমন এই সবটির মাদার ট্যাগ হচ্ছে ন্যাব, আমরা ন্যাবই একটা ক্লাস ধরে নিই। আমরা ইউএলইউ কে ধরতে পারবো, সমস্যা নাই। এই কন্টেন্টের মধ্যেও ধরতে পারবো, কিন্তু কথা হলো আমরা যেহেতু এইগুলোর কাজ করবো, সেহেতু সবটির মাদার একটা ট্যাগ ধরে নেই, আমাদের নিজস্ব ক্লাস, যেন ওদের সাথে কোনোভাবেই আমাদের ক্লাসটা না মেলানো কিন্তু যাবে না। ফুলমানের নামে একটা ক্লাস ধরলাম, এই ক্লাস ধরে এখন আমরা সিএসএস করব। চলেন সিএসএস তো আমরা লিংক করছি, ফুল মেনু, চলেন এখানে ক্লাস কি আমাদের ফুল মেনু, এর মধ্যে কি আছে? আমরা এই এলআই কে হচ্ছে ইয়া দেব না, একে এর মধ্যে যে ইউএল আছে তার মধ্যে যে এল আছে তার মধ্যে যে এ আছে, এরকম ধরলে দেখেন আর কাজ করে কিনা। ইউএল এলআই এ, দেখেন আমরা কিন্তু ঠিকই ধরছি। কি? ফুল মেনু আমাদের আগে ক্লাস ধরছি, ওদের একটা ক্লাসও আমরা ধরি নাই। কারণ হচ্ছে যখনই ওদের ক্লাস ধরবেন, এই ক্লাস দিয়ে হয়তো অন্য জায়গায় করা আছে, তখন তার মধ্যে যত ইউএলএলআই থাকবে এই সিএসএসটা পাবে। আর যখনই ফুল মেনুর মধ্যে আমরা এটা ধরছি, এই ইউএলএলআই যদি অন্য জায়গায় থাকে তারপরেও পাবে না, কারণ এটা হচ্ছে ফুল মেনুর মধ্যেই যেটা থাকবে সেটাই পাবে।
আপনারা সিএসএস জানেন। তো কি করছি, ফুল মেনুর মধ্যে ইউএল ধরছি, ফুল মেনুর মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে এ ধরে কি আমরা দেবো প্যাডিং 0 উপরে নিচে ডানে বামে সবকিছুর জন্য। দেখেন কাজ করে কি না। আর কোনটা যেন P0 করছে, হ্যাঁ ওটা উঠে দিছি, চলেন সেভ দেই। দেখেন কাজ কি আমাদের করছে। দেখেন কাজ করছে কোনটা, উপরে নিচেরটা অনলি কাজ করছে, কিন্তু ডানে বামেরটা কাজ করে নাই। কিন্তু আমাদের ওর ইনস্ট্রাকশন কি দেওয়া ছিল, ইনস্ট্রাকশন দেওয়া ছিল হচ্ছে ডানে বামে উপরে নিচে সব, P0 মানে সব, প্যাডিং 0 কাজ করে নাই। এই ক্ষেত্রে কাজ না করার কারণ হচ্ছে ওদের ক্লাসে ইম্পর্টেন্ট দিয়ে করা আছে। এই ক্ষেত্রে এইখানে বিভিন্ন ওয়েতে করতে পারেন, যেমন আপনি যদি এই ইউএল এর কাছে ওদের ক্লাস এটা ধরেন ন্যাভ বার, এইখানে কিন্তু সমস্যা হবে না, কারণ আমরা কিন্তু মাদার ক্লাস আমাদের ক্লাস ধরছি। ন্যাভ বার তার মধ্যে হচ্ছে কপি ন্যাভ আইটেম, তার মধ্যে যে এ কি ন্যাভ লিঙ্ক। এখন যেহেতু ওদের এক্সাক্ট ধরছি, এখন আমাদের কাজ করে। আর প্রত্যেকটা কি এক একটা ক্লাস। আমরা এখন কিন্তু কাজ করছে, দেখেন এতটুকুই, আর কোনো জায়গায় প্যাডিং নাই। এখন কথা হলো এইভাবেও করতে পারেন, এইভাবেও যদি ঝামেলা হয় তাহলে আপনারা এইভাবেও করতে পারেন। সেটা হচ্ছে যে যখনই দেখবেন পাচ্ছে না তখনই এসে কি এখানে ইম্পর্টেন্ট দিয়ে দেবেন। ইম্পর্টেন্ট দিলেও আপনাদের কাজ করবে, তখন হচ্ছে ওদের সিএসএস ওভাররাইট করে। এই দেখেন এখনো কিন্তু নাই, ইম্পর্টেন্ট দেওয়া মানে সব এই যে কেটে গেছে, কেটে যে হচ্ছে আমাদেরটা পাইছে। এই যে প্যাডিং 0 ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন কিভাবে কাজ করতে হবে। দেখেন প্রত্যেকটার মধ্যে P00 দেওয়ার থেকে আমরা এক লাইনে সব প্যাডিং উঠাই দিলাম। তারপরেও আমাদের সব প্যাডিং ওঠে নাই, যেমন ন্যাভের মধ্যে আছে, কন্টেনারের মধ্যে আছে। তো দেখেন এখন যদি আমি কন্টেনারে মাপি, এখন আসছে হচ্ছে আমাদের 1110। আমি বলছিলাম না 1140-এও করা যায়, কিভাবে করা যায় এখন কি আর সেটা বলতে হবে আপনাদের 1140-এ? বলেন তো এখন 1140-এ করতে হলে কি করতে হবে। বলেন। আমি বলছিলাম যে 1110-এ এখন আমাদের সাইটটা আছে প্রাথমিক অবস্থায়। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আমার 1140-এ করতে হবে। তো 1140-এ করতে হলে এখন কি করতে হবে, এখন তো আমরা করলামই, সিম্পল ধারণা। দেখেন এইখানে দুই পাশে 15-15 পিক্সেল প্যাডিং বেশি নাই, প্যাডিংটা উঠায় দিলেই তো 1140-এ হয়ে যাইতেছে না। তো কন্টেন্টের মধ্যে প্যাডিং উঠাবো, কিভাবে উঠাবো বলেন। আরেকটা ক্লাস ধরে ওটা সিএসএস করলে। হ্যাঁ আর একটা ক্লাস ধরে সিএসএস করলে এখন উঠাইতে পারি, কিন্তু দেখেন কন্টেনার তো আর খুব বেশি না, অনেক না। তো এইখানে যদি এসে আমরা P0 লিখে দিই হবে না আমাদের? এটাই তো আমাদের বুঝতে হবে সুবিধা। P0 PXY0 PX0, দেখেন P0 দিলেই তো এখন আমাদের এটা চলে যাচ্ছে।
কন্টেনারটা ধরেন, দেখেন প্যাডিং চলে গেছে। এখন পরিমাপ করেন, দেখেন 1140 আসছে। দেখেন 1139 অর্থাৎ 1140। এখন তাহলে এই যে ন্যাব উপরে একটু ফাঁকা, নিচে একটু ফাঁকা, আমরা তো পিক্সেল পারফেক্ট করবো। এই কারণে কি করব, এখন এই ন্যাবের মধ্যে একটা P0 দিয়ে দেব, তাহলেই তো প্যাডিং চলে যাচ্ছে। এই যে ন্যাবের মধ্যে ক্লাসের মধ্যে হচ্ছে আমরা এখন একটা P0 দিয়ে দিলাম। দেখেন এখন আর কোথাও কোনো প্যাডিং পিক্সেল কোনো প্যাডিং কিচ্ছু নাই। এই পাশে ডানে মার্জিন আছে, এটা সমস্যা নাই, এটা তো আমাদের পিক্সেল পারফেক্টের সমস্যা করবে না, এটা আপনার চাইলে দূর করতে পারেন। M0 দিয়ে দিবেন তখন কোনটার মধ্যে আছে, এর মধ্যে। এখন দেখেন এই যে অবস্থায় আসলো আমাদের। এখন যদি আপনারা নির্দিষ্ট হাইট উইডথ পিক্সেল দিতে চান, যা দিবেন তাই হবে না। এখন 5 পিক্সেল, 10 পিক্সেল, 12 পিক্সেল, 8 পিক্সেল, এখন যত পিক্সেল ফাঁকা দিতে চান এইটা তাই হবে। এইভাবেই হচ্ছে পিক্সেল পারফেক্ট করতে হয়। তো আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা কালার চেঞ্জ করার জন্য ফুল মেনুতে যাবেন, সিএসএস করেন, এটার উপরে করি, FULL ফুল MENU, ফুল মেনুর ব্যাকগ্রাউন্ড কালার কি দেবেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন হচ্ছে ব্লু দেই। এখন কথা হলো ব্লু কি পাবে, দেখি রিফ্রেশ দেই তো, ব্লু পাইলো না কেন, আমাকে বলেন তো কেউ, পাইলো না কেন? ফুল মেনু কেটে দিচ্ছে ব্লু। তাহলে এখন আমরা কি করব, ভাই ইম্পর্টেন্ট দিতে হবে। ইম্পর্টেন্ট দিলেই পাবে, অবশ্যই পাবে। তো আমরা দিয়েই দেখি আগে, ইম্পর্টেন্ট দিলে ওটাটা উঠে যায়, এটা পাইছে। কিন্তু কথা হলো যে আমরা ইম্পর্টেন্ট দিয়ে সবসময় কাজ করব না, কারণ হচ্ছে আমাদের অন্য ওয়ে আছে দেখি কাজ করব না। সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমি যেভাবে করি, অনেক ইম্পর্টেন্ট দেয়, তবে আমি যেভাবে করি কোড কম করি, ক্লিয়ার করি। এটার জন্য হচ্ছে ন্যাপ লাইট, ন্যাপ বিজি লাইট এগুলা ফেলে দেই, কারণ এগুলোর তো আমার কোনো দরকার হবে না। এটা হচ্ছে ওই কালারের জন্য, আমি তো নিজস্ব ভাবে করবো। শুধু দরকার হবে ন্যাপ বার এক্সপেন্ড এলজি, এটা আর ন্যাপ বারটা, এই দুটা ক্লাস হলেই আমার হয়ে যায়। আর ওগুলার বেশি দরকার নাই। আপনারা যখন ধীরে ধীরে কাজ করবেন হয়তো বুঝতে পারবেন যে কোনটা ফেলে দিলে কোনটা সুবিধা। দেখেন আমাদের কোড কিন্তু অনেক ছোট হয়ে আসছে, এইখানেও আমরা ফেলে দিয়ে কাজ করবো। আমরা যত কম কোড লিখবো, দেখেন প্রথম অবস্থায় কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলতেছি, এগুলা মনে রাখবেন, পরবর্তীতে হয়তো এত কথা নাও বলা হতে পারে, শুধু আমি কাজ করে যাব। এখন কিন্তু ইম্পর্টেন্ট দিই নাই, তারপর যখন রিফ্রেশ দিলাম তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার পাওয়া গেছে। আর এই ডানে বামে প্যাডিং পাইছে, কেন প্যাডিং পাইছে সেটা দেখতে হবে, কারণ হচ্ছে এইটা পায় নাই, এটার জন্য হচ্ছে ব্র্যাকেটটা একটা মিস্টেক হয়েছে, কেটে গেছে আমার। এইটাই হচ্ছে কাজ, দেখেন আগের মতো আসছে। এখন ব্লু দিলে তো দেখা যাচ্ছে না, আমরা এইখানে ডি 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 এটা দেই, এখন যেই কালারটাই দেবো সেটাই পাবে আমাদের। দেখছেন এইভাবে হচ্ছে আমরা এখন কাজ করব। এখানে আপনি যা ইচ্ছে দিতে পারেন, এর মধ্যে প্যাডিং, হাইট, উইডথ, মার্জিন যা ইচ্ছা দিতে পারেন। চলেন আমরা এটা সুন্দর করি, কালার দেই এটার হোয়াইট, তাহলে এইটার কালার দেই একটু 333, তারপরে কি দেব, প্যাডিং উপরে নিচে দিতে দিই 8 পিক্সেল, আর ডানে বামে দেই 20 পিক্সেল বেশি হয়ে যায়, 15 পিক্সেল। ফন্ট সাইজ এই আবার হচ্ছে আমাদের নরমাল সিএসএস যেভাবে করি সেম,
ফন্ট সাইজ, ওকে ফন্ট সাইজ দেই 16 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজড এই যে দিলাম। দেখেন এরকম প্যাডিংটা পায় নাই, প্যাডিং 0 উপরে দিলাম ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এসে দিলাম 8 পিক্সেল 15 পিক্সেল, মেনু ULLIA, কনফ্লিক্ট হওয়া শুরু করছে। দেখি কেন পায় নাই, এটা আমরা আগে দেখি। এটা প্রথমে ইম্পর্টেন্ট 0 দিছি দেখে পাই নাই, এই কারণে হচ্ছে ন্যাব বা ন্যাব আইটেম ল্যাব লিঙ্ক ধরা লাগে। সমস্যা নাই, এটাতেও যদি আপনি এখন ইম্পর্টেন্ট দেন তাহলে পাবে। তো আমরা এত ইম্পর্টেন্ট দেব না, এই কারণেই হচ্ছে আপনাদের দুইবার দেখাইছি। হচ্ছে এইখানে আমরা যদি ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক এগুলা দেই তাহলে আর ইম্পর্টেন্টে কাজ করতে হবে না। তো কিছু কিছু জায়গায় ইম্পর্টেন্ট দিয়েও দিতে হয়, কিছু কিছু জায়গায় ইম্পর্টেন্ট ছাড়াও দিতে হয়। এখন যদি এরকম করি তাহলে আমার এইখানে আবার ন্যাব আইটেম ধরতে হবে, যদি এগুলা না ধরে এখানে আবার আমার এখন ইম্পর্টেন্ট দিতে হবে। দেখেন এখন যদি আমি ইম্পর্টেন্ট দিই এখানে, আমি ওটার থেকে নিচে এটা পেয়ে যাবে, এইটা হচ্ছে কথা। তো আপনারা দেখবেন যেটা হচ্ছে সুবিধা হয় সেটাতে আপনাদের দিতে হবে, কাজ করতে হবে। এখন এখানে কিন্তু 8ই পাইছে 16ই পাইছে, আপনারা পরিমাপ করে দেখতে পারেন। এই হচ্ছে একটা মেনু। মেনুর আর একটা কাজ হচ্ছে, এটা কিসের জন্য আমরা করছি, এলডির জন্য না। দেখি Ctrl+Shift+M দেই, ব্ল্যাকের জন্য হচ্ছে আসতেছে না। দেখেন যখনই আমি 992 যাচ্ছে এটা কিন্তু আসতেছে, যখনই 992 নিচে আসতেছি তখন আসতেছে না। এখানে একটা মেনু আসতেছে, টগল বাটন আসতেছে, সেটা দেখতে পাচ্ছেন না এখন। এই যে এইখানে কালো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালোর জন্য আসতেছে না, এখানে একটা বাটন আসে। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ডটা কি দিলে দেখা যায়, ইয়েলো গ্রিন এটা দিলে হয়তো কিছুটা দিতে পারেন। এই যে এইখানে একটা বাটন আসছে, এই বাটনটা যখন রেসপন্সিভ করব তখন আরো ভালোভাবে বুঝাবো। আপাতত দেখেন রেসপন্সিভের ক্ষেত্রে যখনই আপনি 992 নিচে আসতেছেন, এলজি ডিভাইসে কম এমডিতে আসতেছেন, তখনই কিন্তু আপনার হচ্ছে ও ব্রেক করে একটা বাটন এনে দিচ্ছে, আপনাকে একটা বাটন এনে দিচ্ছে যে এই বাটন ধরে তুমি কাজ করতে পারো, মানে মোবাইল ডিভাইস এর জন্য। আপনি যদি চান যে এমডির জন্যও আমার এই মেনুটা থাকবে, এমডির নিচ থেকে ব্রেক হবে, তো এখানে এসে দেখেন কল এক্সপেন্ড এলজির কাছে এমডি দিবেন। এই কারণেই হচ্ছে আমাদের ডিভাইস বুঝতে হবে রেসপন্সিভ ইস্যু কারণে। যখন এমডি দিলেন এসএমও দিতে পারেন, এমডি অর্থাৎ 767 পর্যন্ত আপনার মেনুটা থাকবে। আমরা প্রথম থেকে আসি, 767 উপর থেকে যতই হোক এলজি এক্সট্রা ডিভাইস এক্সেল এর জন্য হোক মেনুটা থাকবে। দেখেন 992 নিচে আসছি, তারপর কিন্তু মেনুটা আছে। দেখেন যখনই 767 নিচে চলে আসি তখনই হচ্ছে আমার মেনুটা চলে যায়। দেখেন আমার মেনুটা চলে গেছে, কোথায় বাটন, এখানে আছে। কালারটা খুব ঝামেলা করতেছে। দেখেন বাটনটা কিন্তু মেনুটা চলে যায়, একটা বাটন আসছে 767 কম ডিভাইসের জন্য। এই যে এখানে
এটা রেসপন্সিভের জন্য রেসপন্সিভ যখন তখন দেখাবো, কোনো সমস্যা নেই, এটা ভুলে যান। আমি যেটা দেখাইতে চাইলাম, এটা যদি এসএম এর জন্যও চান যে এই মেনুটা আসবে, এসএম ডিভাইস কত 576 থেকে শুরু হয়, 576 পর্যন্ত আপনার মেনুটা থাকবে, তবে ভেঙে আসবে, অর্থাৎ এই এমডির নিচে আর কেউ আসে না, এটা করে না। তো আমরা সুবিধার্থে করার কাজের জন্য দেখাই, দেখেন 575-এর উপরে যান, দেখেন চলে আসছে আমাদের মেনুটা। কিন্তু জায়গা না পেয়ে লোগোটা হচ্ছে একদম ছোট, লোগোটা 8% দিছি, এটাও ঠিক করবো আমরা। এটা হচ্ছে কাজ আমাদের অর্ধেকের বেশি বলতে ভুল হবে, 80% রেসপন্সিভ বুস্টআপ দিয়ে হয়ে যায়। আরো কিছু কিছু ক্লাস আছে, সেগুলো আমরা ব্যবহার করলেই বুঝতে পারবো। আর কিছু কিছু কাজ আমাদের রেসপন্সিভে করতে হবে মিডিয়া কিউরি দিয়ে, সেটা আমরা রেসপন্সিভে করব আপনাদের। আমি আই থিঙ্ক আশা করছি 2টা সাইট পুরা রেসপন্সিভ সহ করে দেব। আই থিঙ্ক 2টা করলেই আপনারা বুঝতে পারবেন। শুধু বেসিক সাইটে দিলে অপশন আছে, বাকি কি লিখছে ভাই? মেসেজ দিছে, একটু ওয়েট করেন। ও আপনাদের কাছে না, যাই হোক, আমি 2টা সাইট করে দিলে আপনারা বুঝতে পারেন। এখন আপনাদের শুধু কাজ হচ্ছে স্ট্রাকচারটা বুঝার, ক্লাসগুলো ধরা। আপনারা কিন্তু নরমাল সিএসএস পারবেনই, এখন নরমাল সিএসএস আপনারা করবেন, আমি শুধু আপনাদের স্ট্রাকচারটা বুঝে দেবো আর ধরে দেব। খুবই সহজ, এখন থেকে প্র্যাকটিস করতে হবে প্রচুর। তো এই যে আজকে যতটুকু বুঝাইলাম, এইটার মধ্যে ভাইয়া হ্যাঁ বলেন, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, কবার প্রশ্ন করবে হয়। যাই হোক, এই যে আমি আজকে আপনাদের বললাম, এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের এই মেনু করতে আই থিঙ্ক এখন আপনাদের 7 থেকে 10 মিনিটের বেশি আর লাগার কথা না এই মেনুটার কাজ করতে। বুঝতে পারছেন? শুধু কপি টু পেস্ট করে ফেলে দিয়ে কোনটা আপনার দরকার সেটা রাখবেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আর আজ থেকে আপনারা এই বুস্টআপের সাইটে মাঝে মাঝে, মানে মাঝে মাঝে বলতে সবসময়, যে একটু ঘুরবেন, দেখবেন কি কি আছে। ভাইয়া প্যাডিং 0 ইম্পর্টেন্টের ওখানে ওই যে হ্যাঁ, প্যাডিং 0 ইম্পর্টেন্টের ওইখানে একটা এলাচ চিহ্ন, মানে আশ্চর্যবোধক যে চিহ্নটা, ওটার কাজ কি? এইটার কাজ হচ্ছে আপনার ইম্পর্টেন্টের সামনে। ইম্পর্টেন্ট বুঝায়। এটা যদি আপনি না দিয়ে ইম্পর্টেন্ট লেখেন তাহলে কাজ করবে না। ধরেন এটা একটা স্ট্রাকচারের মতো, দেখেন লেখাটাই কেমন হয়েছে, যখন আমরা সেভ দেই দেখেন আর ইম্পর্টেন্টটা কাজ করতেছে না। অর্থাৎ ইম্পর্টেন্ট কাজ করার জন্য এই চিহ্নটা, অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন বলে আমার যতটুকু সম্ভব, এই সাইনটা অবশ্যই দিতে হয় ইম্পর্টেন্ট লেখার আগে, না দিলে ইম্পর্টেন্টটা কাজ করে না। এটা বলতে পারেন এটা একটা স্ট্রাকচারের মতো। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এইখানে আরেকটু কোড সংক্ষিপ্ত করা যায়, সেটা বলবো, আগে তো আপনারা বেসিকটা বুঝতে পারেন। আর যদি আপনারা বুঝতে পারেন, আপনারা এই মেনুটা অনলি এখন এই মেনুটা করবেন, আমাকে করে দেখাবেন, আর আপনাদের কতটুকু সময় লাগে সেটা ঘড়ি ধরবেন, ঘড়ি ধরে করেন।